নমস্কার। আহ, নির্ভীতির পক্ষ থেকে আজকে আমাদের সাথে সকল দর্শক যারা রয়েছেন, যারা এখন দেখছেন এবং যারা পরে দেখবেন এই ভিডিওটি, তাদের সকলকেই শুভ সন্ধ্যা। আহ, একটি কবিতা আজকে এই যে আলোচনা সভা বা আলোচনা আমরা করব, সেখানে হয়তো কিছুটা হলেও গুরুত্বপূর্ণ। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। আমাদের আজকের যে আহ, যে যে টপিকের ওপর আজকে আমরা আলোচনা করব, এই কবিতাটি কাজী নজরুল ইসলাম তার লেখা, হয়তো কোথাও গিয়ে খুব প্রাসঙ্গিক। আহ এখন কলকাতা, পশ্চিমবঙ্গ বা ভারতীয় রাজনীতিতে একটি শব্দ খুব আহ, এখন চল হয়েছে, বহিরাগত। তো আজকের এই আলোচনা সভায় হয়তো আমি একটু বহিরাগত, ঠিক খাপ খাচ্ছি না সবার মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথা আজকে থাকবেই না বলতে গেলে। আমি প্রত্যেকের সাথে আলাপ পর্বটা আগে সেরে নিই। আমাদের সাথে রয়েছে আহ সৌমি ব্যানার্জি। তিনি জেনারেল কাউন্সিল অ্যাট ইডিএফ রিনিউয়েবলস ইন্ডিয়া। আমরা পেয়েছি রূপকিনী সেনগুপ্ত। তিনি এক্স জার্নালিস্ট, তিনি 19-20 এবং আনন্দবাজার পত্রিকা দুটোতেই কাজ করেছেন এবং এখন এই মুহূর্তে বাইজুসে তিনি শিক্ষিকা। আমাদের সাথে রয়েছে আহ, স্ত্রী কলকাতার পক্ষ থেকে ঋতুপর্ণা রয় এবং অন্বেষা মৈত্র, দুজনেই ফাউন্ডার এবং খুব পরিচিত, ঘরে ঘরে পরিচিত একটি নাম স্ত্রী কলকাতা এই মুহূর্তে দাঁড়িয়ে। আমাদের সাথে রয়েছে দীপমালা ভট্টাচার্য। দীপমালা অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন কলকাতা দুটিতেই রয়েছেন তবলা। আহ, তিনি তবলা প্লেয়ার, অ্যাজ এ তবলা প্লেয়ার তিনি যুক্ত রয়েছেন দুটো সংস্থার সাথেই এবং তাছাড়াও প্রচুর অনুষ্ঠানে তিনি সঙ্গত দেন। আর ফাইনালি রয়েছে ঋতব্রিতা। ঋতব্রিতা হচ্ছে সিনিয়র রিসার্চার অ্যাট নেলসন মিডিয়া। আমি সৌমিদিকে দিয়ে শুরু করছি। যেটা প্রশ্ন, মানে সবার কাছেই প্রশ্ন এবং সবাই এক এক করে আমরা এই প্রশ্নতে আসব। সেটা হলো যে এই যে তুমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছো, সেখানে প্রথমত তোমার যাওয়ার কারণ এবং সেইখানে যেতে তোমাকে কি কি, মোটামুটি মানে এই এই জায়গায় আজকে পৌঁছতে তোমার যে লিঙ্গ সেই হিসেবে তোমাকে কি কি হয়তো ফেস করতে হয়েছে, হয়তো হয়নি। কারণ আজ থেকে 100 বছর আগে একজন ভদ্রমহিলা ভারতীয়, তিনি অ্যাডভোকেট হন কিন্তু প্র্যাকটিস করতে পারেন না, কর্নেলিয়া সোরাবজি। তার 22-23 বছর পর তিনি সুযোগ পান প্র্যাকটিস করার, যদিও তার আগে প্রচুর তিনি চেষ্টা করেছেন সবার জন্যই, সবার হয়ে কথা বলার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আমরা কোর্টে গেলে প্রচুর দেখতে পাই মহিলাদের, কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে হয়তো একটা বৈষম্য থেকে গেছে। তো তুমি সেই বিষয়ে যদি একটু কিছু বলতে পারো এবং তোমার জার্নিটা। আমি 2011-এ ল পাশ করেছি। আর এই সাবজেক্টটা আমি এই জন্যে বেছে নিয়েছিলাম কারণ আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি। আমি তখনও খুব ভালোবাসতাম, আমি এখনো পড়াশোনা করতে খুব ভালোবাসি। আর কিভাবে আহ, আমাদের সমাজটা চলে, কোথায় কোন নিয়মটা আছে যে নিয়মটা মেনে আমাদের চলতে হয়, সেই নিয়মটা যদি আমি না মানি আমার তাতে কি আহ, কি রকম শাস্তি হতে পারে, এইগুলো নিয়ে আমার খুব কৌতূহল ছিল। আর তাই জন্য আমার মনে হয় খুবই স্বাভাবিক যে আমি এই পথটা বেছে নিয়েছিলাম। কলেজে ভর্তি হতে তো সেরকম কোনো অসুবিধে হয়নি। আর মানে এটা একটা খুবই মজার কথা যে আমি যে কলেজে পড়তাম, আইএলএস ল কলেজ পুনে, ওটাকে মানে আইএলএস ইন্ডিয়ান ল সোসাইটিকে
আমরা মজা করে বলতাম ইন্ডিয়ান লেডিজ সোসাইটি, কারণ এত বেশি আমরা মেয়ে ছিলাম ছেলেদের তুলনায়। তো সেই দিক থেকে কোনো অসুবিধে হয়নি। তারপরে ল পাস করার পরে চাকরি পেতেও সেরকম কোনো অসুবিধে হয়নি। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিসের দিকে যাওয়া নিয়ে আমার মনে হয় অনেক লেডি লয়ার্সদের বাবা মায়েরই একটা একটা মেন্টাল ড্রব্যাক থাকে, যে প্র্যাকটিস জিনিসটা, কোর্টে যাওয়া, ওই জিনিসটা বা ক্রিমিনালসদের সঙ্গে মেশা, সেটা হয়তো মেয়েদের জন্য নয়। যার জন্যে বেশিরভাগ মেয়েদেরই বাবা মারা চায় যে তারা একটা কর্পোরেট চাকরি করুক, একটা অফিসে যাক, অফিস সেট আপ, সেখানেই চাকরি করুক। আমার বাবা মাও সেটাই চেয়েছিলেন, যে সূত্রে আমি সেরকমই করলাম, কর্পোরেটে গেলাম, কর্পোরেটেই আছি এখনো। আর হ্যাঁ, আমার বান্ধবীরা আছে যারা অনেক রকম অসুবিধে ফেস করেছে, বা অনেক জুনিয়র্সদের জানি যারা এখনো করছে। সেটা শুধু ক্রিমিনালসদের সঙ্গে ডিল করা বলেই নয়, কিন্তু তাদের অনেক ফেলো লয়ার্সরা আছে যারা অনেক রকম ভাবে সিচুয়েশনের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। আর এটা খুবই কি বলবো আমি, খুবই বেশি কমন হয়ে উঠেছে আমাদের প্রফেশনে। মানে আমার এটা বলতে খারাপ লাগে, কিন্তু হ্যাঁ, এটা হয়। তার জন্যে অনেক মেয়েরা যারা প্র্যাকটিস করতে শুরু করে, কোর্টে যেতে শুরু করে, 1-2 বছর পর তারা সেটা পারে না করতে, তখন সরে আসতে চায়। অনেক অনেক এরকম কেস আছে, এরকম হয়। আর অফিস ক্ষেত্রে সেই জিনিসটা অনেকটাই কম। অফিস সেট আপে এখন তো অনেক রকমের আইন আছে যেটা মহিলাদের প্রোটেক্ট করে অফিসের কোনো রকম আনওয়ান্টেড অ্যাডভান্সেস থেকে। তাছাড়া আর একটাও পোর্শন যেটা আছে, যেটা আমার মনে হয় কোনো ফিল্ডে কোনো মহিলা হোক তাদের সেটা ফেস করতে হয়, সেটা হলো আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এক তো ওটা মেনটেন করা খুব দরকার। আর হয়তো একটা সময়ের পর আপনার লাইফটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় আপনার ওয়ার্ক থেকে। তো সবাই আমরা ওই পথে পৌঁছই যখন আমাদের ওই দুটো রাস্তার মধ্যে একটা বেছে নিতে হয়। আহ, কিছু লাকি জন আছেন যারা দুটোকেই ম্যানেজ করে চলতে পারেন অনেক দিন। টাচউড আমি এখনো পারছি। আমার একটা ছেলে আছে, ফ্যামিলি আছে, কিন্তু আহ, নিজের ইচ্ছেতে আর ফ্যামিলির সাপোর্টে আমি এখনো পারছি করতে দুটোকেই ব্যালেন্স। তো এইভাবেই অনেক রকম ছোট ছোট ইস্যুস আসে, এরকম নয় যে আসে না। কিন্তু হ্যাঁ, ওটাকে কোনো রকম ভাবে মানিয়ে নিয়ে জিনিসটাকে অনেকবার হেসে উড়িয়ে দিয়ে এগুতে হয়, এই আর কি। আচ্ছা, আম, আমরা এবার একটু শুনে নিই ঋতব্রীতার কাছ থেকে। আজ থেকে 10-12 বছর আগে যখন আমরা আমরা তখনও স্কুলে হয়তো পড়ি, সেই সময় ওই আস্তে আস্তে যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল এজ থেকে বেশিটা ওই ইনফরমেশন এজের মধ্যে ঢুকছি, সেই সময় দাঁড়িয়ে আহ, আমরা দেখতাম যে কিছু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একটা বাস কোনো একটা জায়গা থেকে ছাড়ছে, সেটা গিয়ে সল্টলেকে পৌঁছচ্ছে, এবং কর্পোরেট শব্দটা আমাদের কাছে খুব বেশি মাত্রায় আসতে শুরু করে। তো সেখান থেকে এখন অনেকটাই পরিস্থিতি বদলে গেছে। এখন আর মানে সেই তথাকথিত শুধু ওই কর্পোরেট বললে হবে না, তার মধ্যে আরো অনেক কিছু যুক্ত হয়েছে। তো সেইখানে ঋতব্রীতও তার একটা অংশ। তো আবার ওই একই, যে তুই যদি তোর তরফ থেকে কিছু বলিস, মানে তোর কিছু অভিজ্ঞতা এবং এই ফিল্ডে আসা পুরোটা নিয়ে তোর যা বক্তব্য। আমার এই ফিল্ডে আসা নিয়ে যে খুব একটা কিছু বক্তব্য আছে তা নয়। যেরকম সৌমিদি বলল যে ইকোনমিক্স অনার্স পড়লাম কলেজে, তারপর দিস ফিল্ড ওয়াজ অনলি দ্য ফিল্ড আই ওয়াজ ইন্টারেস্টেড ইন, যে আমি ডেটা নিয়ে কাজ করব, রিসার্চে যাব। দিস ওয়াজ মাই অ্যাম্বিশন প্রথম থেকেই। টাচউড, আই এম ওয়ার্কিং ইন মাই সেকেন্ড কোম্পানি নাও, নিলসন। এখনো অবধি আমাকে কোনো রকম ডিসক্রিমিনেশন ফেস করতে হয়নি।
থ্যাঙ্কস টু দ্য অ্যামেজিং এইচআর পলিসিস যেগুলো এখন সমস্ত কর্পোরেটই নিচ্ছে, ভেরি নাইসলি পয়েন্টেড আউট বাই সৌমিদি আগেন, যে এটা এখন মোটামুটি একটা আইনের পর্যায়ে চলে গেছে যে ওয়ার্ক প্লেসে মেয়েদের সিকিউরিটি, মেয়েদের সুবিধা অসুবিধা এগুলোকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, যার জন্যই আমার পার্সোনালি আমার কোনো রকম অসুবিধা এখনো অবধি আমি তো কিছু ফেস করিনি। মেনলি কর্পোরেট জগতে এখনো অবধি যে তিনটে ভেরি গ্লেয়ারিং ইস্যুস আমরা দেখতে পারি, এবং এটা শুধু ইন্ডিয়া বলে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড তিনটে, সেগুলো হচ্ছে বেসিক্যালি একটা লো ওয়েজ। এখনো অবধি কিন্তু 70% অফ দ্য উইমেন earn less in developed countries like New Zealand and USA, even some parts of USA, যেখানে unequal ওয়েজের ব্যাপারটা কিন্তু প্লে করে ফর আ লট অফ পিপল। আর একটা হচ্ছে অফকোর্স লেস প্রমোশন, গেটিং লেস প্রমোশন, ইভেন আফটার পুটিং ইন দ্য সেম এফোর্ট, একই কাজ করার পর ডিজার্ভিং হওয়ার পরও মেয়েদের কম প্রমোশন দেওয়া হয়। আর থার্ড হচ্ছে সেক্সুয়াল অ্যাডভান্সমেন্টস, যেটা মোর আর লেস আমার মনে হয় সমস্ত মেয়েকে ফেস করতে হচ্ছে ছোটবেলা থেকে। ওয়ার্ক প্লেস ওয়াজ নেভার অ্যান এক্সেপশন, রাদার এখন ওয়ার্ক প্লেসে আমরা অফিসে গিয়ে রাস্তার থেকে অনেক বেশি সেফ থাকি, বিকজ ওয়ার্ক প্লেসের সেই এনভায়রনমেন্ট, সেই কমফোর্টেবল কলিগস বলো, সেইগুলো সমস্ত আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এবার এই গ্লেয়ারিং ইস্যুসগুলো ছাড়া যেগুলো বেসিক্যালি খুব বেশি করে বলার, যে কোনো ব্যাপারে, মানে এটা শুধুমাত্র কর্পোরেটস নয়, এটা খুব আমরা ডেইলি লাইফেও এটা খুব ফেস করি। যে আমার একজন বন্ধু রিসেন্টলি প্রমোশন পেয়েছে, প্রমোশন পাওয়ার পর তার একটি ছেলে কলিগ তাকে বলছে, ও तेरे को प्रमोशन मिल गया, अच्छा तब अभी अभी जाके मेरे को समझ में आया इतना टाइम तो बॉस के साथ क्या कर रहा था। अभी प्रॉब्लम যেটা সেটা হচ্ছে হয়তো সে জোকিংলি বলেছে, মেয়েটা যদি তাকে চার্জ করে কলিগটি বলবে যে ইটস এ জোক, क्या यार হাসি মজাক में, কিন্তু দিস ইজ নট আ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট জোক। সে হয়তো খুব একটা মানে রিয়েলাইজও করছে না দ্যাট মেয়ের কলিগ ওয়েন হি ইজ হার্টিং সামবডি এলস ফিলিংস। দিস ইজ দ্য প্রবলেম, মানে ক্র্যাকিং সেক্সিস্ট জোকস আননোয়িংলি ইজ আ প্রবলেম ইন ইটসেলফ, যেটা আমাদের যখন তখন যেখানে সেখানে ফেস করতে হচ্ছে। আনাদার থিং ইজ, একটা ইন্টারভিউতে আমাদের যেহেতু ক্লায়েন্ট ওরিয়েন্টেড কাজ, সেহেতু অনেক সময় ডেলিভারেবলসের জন্য লেট নাইটস হয়, অ্যান্ড ওয়েন ইট ওয়াজ নট আ ওয়ার্ক ফ্রম হোম সিনারিও তখন ডেফিনেটলি আমাদের লেট নাইটস হতো। সেই জায়গায় ইন্টারভিউতে সবসময় একটা মেয়েকেই কিন্তু জিজ্ঞেস করা হয় যে তোমার বাড়িতে কোনো প্রবলেম নেই তো, 2 বছর পর বা ফরগেট 2 বছর, 1 মাস 2 মাস কাজ করার পর তুমি ছেড়ে চলে যাবে না তো। সো রিক্রুটার্স আর আননোয়িংলি ডিসক্রিমিনেটিং হিয়ার, তারা ভেবেই নিচ্ছে যে এই মেয়েটি কেপেবল হলেও হয়তো ফ্যামিলির প্রেশারে ছেড়ে চলে যেতে পারে। সো এগুলো এত ডিপ রুটেড না, মানে এই পেট্রিয়ার্কির পুরো সিস্টেমটা এত ডিপ রুটেড হয়ে গেছে দ্যাট উই ডোন্ট ইভেন রিয়েলাইজ ওয়েন উই আর বিইং আ ভিকটিম অফ দ্যাট। আর দেবা তুই একদম প্রথমে একটা কথা মানে বলেছিস যে ইউ আর দ্য অনলি পার্সন হিয়ার হু ইজ আ অড ওয়ান আউট। আই ডোন্ট বিলিভ দ্যাট। এই ডিসকাশনটা কিন্তু আজকে জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর আ সাস্টেনেবল টুমরো। তো আমার মনে হয় সেই সাস্টেনেবল টুমরোটা এটা ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের একসাথে গড়ে তোলাটা খুব দরকার। কারণ এই পেট্রিয়ার্কাল মাইন্ডসেট যে শুধুমাত্র ছেলেদের থেকে আমরা পাই তা কিন্তু না, অনেক মেয়েদের থেকেও আমরা ডেফিনেটলি এটা পাই, একদমই পাই। সেখানে ছেলে মেয়ের সমান কন্ট্রিবিউশন আছে। এই এই কি বলবো, এরকম মিসোজিনিস্টিক একটা সোসাইটিতে যে আমরা এখনো অব্দি বাস করছি, সেটাকে সেই কন্ট্রিবিউশনটা দেওয়ার জন্য। সো জেন্ডার ইকুয়ালিটি তখনই পসিবল যখন দুটো জেন্ডারই একসাথে এসে উই উইল ওয়ার্ক ফর আ বেটার টুমরো। আই ফিল সো অ্যাট লিস্ট। ঋতপ্রীতার বরাবরই একটা স্বভাব আছে কোনো কিছু
তো কথা উঠলে সেখানে আহ, আমি কিছু বলে থাকলে সেটার বিরুদ্ধে গিয়ে কথা বলা, যাই হোক সেটা No, but মানে I think everybody will agree হ্যাঁ here. হ্যাঁ না না, যারা আমি একটু বসে মজাই করে আছে। কথাটা বলছি। অ্যাবসলিউটলি। একদম। Yeah. তো হ্যাঁ, ঠিকই, একদমই ঠিক কথা এটা, যেটা ও পয়েন্ট আউট করলো। আমি ঋতব্রীতার কাছে একটা পয়েন্টে আসবো, ফিরে আমি একটু সবার সাথে একবার আলাপ করে নিই, ওর একটা পয়েন্টে আর একটু একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তার আগে আমরা একটু চলে যাই যে এই যে যে কথাগুলো বললো আমাদের অলরেডি দুজন যে বক্তা ছিলেন তারা যেটা বললেন, স্ত্রী কলকাতার কাছে আমি আসছি। আম, এইখানে একটা স্টার্ট আপ তোরা খুলেছিস যেটা 2 বছর পূর্ণ করলো। তো যদি আমি খুব ভুল না হই, তার মানে 2020 মার্চ মাস থেকে তোদের যাত্রা শুরু, হ্যাঁ, এবং ওমেন্স তার ডের দিন থেকেই আমরা শুরু করেছিলাম আমাদের এই স্টার্টআপ। আচ্ছা, বাহ। তো সেইখানে আহ, এমন একটা সময় তোরা শুরু করেছিস যেটার পর গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেছে ঠিক তার পরে পরই। এবং আমরা সবাই জানি যে কোনো স্টার্ট আপ সেখানে কতটা প্রথম দিকে পরিশ্রম দিতে করতে হয়, কতটা ডিফিকাল্টি ফেস করতে হয়। সেখানে তোরা মূলত দুজনেই যারা ফাউন্ডার তারা দুজনেই আবারও যে লিঙ্গ বৈষম্য নিয়ে যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় সেগুলোর সম্মুখীন কিরকম ভাবে হয়েছিস, এবং আদৌ হয়েছিস কিনা, অন্য হতে পারে যে খুব ইজিলি তোরা কাজ করতে পেরেছিস। তো এই পুরো গল্পটা যদি একটু সংক্ষেপে বলিস, যে তোদের পুরো যাত্রাটা, কারণ তোরা খুব নতুন এবং খুব তাড়াতাড়ি সবার ঘরে ঘরে নামটা ছড়িয়ে গেছে, তো এইটা নিয়ে একটু যদি তোরা বলিস। আহ, প্রথমে তোমরা এখানে অনেকেই আছো যারা জানো যে আমি আর অন্বেষা দুজনেই মানে কোন রকমের এই আমরা যেই কাজটা করছি সেই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না। আমরা কমপ্লিটলি জিওলজি পড়েছিলাম, পড়ে সেখান থেকেই তুমি যেটা বললে যে আমরা এই গোটা বিশ্ব জুড়ে যে একটা হাহাকার শুরু হয়েছিল, তারপরে আমরা শুরু করিনি, আমরা তার আগেই শুরু করেছিলাম। লকডাউন স্টার্ট হয়েছিল হচ্ছে এপ্রিল 22 মার্চে, আমরা স্টার্ট করেছিলাম 8 মার্চ। এবার আমাদের কাছে কোনো আইডিয়া ছিল না এই করোনার বিষয়ে, এবং আমরা সবাই মানে প্রত্যেকটা ঘরে ঘরে কেউ জানতো না যে কি আসতে চলেছে। যে কোনো প্রফেশনে থাকা মানুষ তাদের লাইফ কিভাবে চেঞ্জ হতে চলেছে। তো আমরা একটি চাকরি পাই আমাদের এমএসসির পরে। তো আমরা দুজনেই ভেবেছিলাম যে সেই চাকরি আমরা করছি, চাকরিটা না করলেও মানে মোটামুটি আমরা তো আর্থ সায়েন্সেই থাকছি, নয় গবেষণা করব নয় কিছু একটা করব, কিন্তু এই রিলেটেড। কখনো ভাবিনি যে আমরা একটা নতুন স্টার্টআপ খুলব। দুজনেই খুব ভালো বন্ধু ছিলাম, তো আছি এখনো। এবার দুজনেই একদিন হঠাৎ রাত্রেবেলা কথায় কথায় আমরা বলছি চল কিছু একটা করা যায় করা যায়, কিন্তু কি করা যায়। তো অন্বেষা খুব ভালো গয়না বানাতে পারতো আগে থেকে, আর আমি অল্প বিস্তর সেলাইয়ের কাজ জানি। তো আমরা দুজনে বললাম চল তাহলে করা যাক এটা। তো তারপরে একটা পেজ খুললাম ছোট, বা ফেসবুকে ইনস্টাগ্রামেও খুললাম। তারপরে আমাদের বন্ধুরা তারা ভীষণ সাপোর্টিভ ছিল, ইভেন আমাদের ডিপার্টমেন্টের লোকজন, মানে এটা আমরা সবসময় বলি যে আমাদের ডিপার্টমেন্টের মানে জিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর থেকে শুরু করে সিনিয়র্স জুনিয়র্স, আমাদের বন্ধুরা তো অবশ্যই, তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, তো সেখানে আমরা কখনোই মানে একটা হ্যাঁ ডিসক্রিমিনেশন আমরা কিন্তু বুঝিনি, বরং তারা উপরন্তু আমাদের সাপোর্ট করেছে। আর ঋতব্রীতা দি যেটা বলছিল যে ওয়ার্ক লাইফে এখনো মানে অনেক রকমের ডিসক্রিমিনেশন ফেস করতে হয়, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই 2 বছরে আমরা সেরকম, বরঞ্চ আমরা বেশি অ্যাকসেপ্টেন্স পেয়েছি। মানে এই জন্য না যে আমাদের লিঙ্গর জন্য, মানে এখন আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে লোকজনের মধ্যে অ্যাকসেপ্টেবিলিটিটা ভীষণ বাড়ছে। মানে অবশ্যই আমরা অন্যান্য সেক্টরস নিয়ে বলতে পারবো না, কিন্তু আমাদের সেক্টরটাতে আমরা কাজ করি হয়তো ওখানে যেটা আমরা আজকে ডিসকাস করছিলাম লাইভে আসার আগে, যে একটু ছেলে এন্টারপ্রেনিউরস মানে এই ফিল্ডে মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বুটিক ইন্ডাস্ট্রি, এখানে একটু ছেলে এন্টারপ্রেনিউরস কম। এটাও যেরকম এক রকমের ডিসক্রিমিনেশন, মানে এগুলো তো মানে লোকের মধ্যে একটা আছে যে বৃতা বললো যে কর্পোরেট সেক্টরে কিভাবে ফিজিক্যাল হ্যারাসমেন্ট হয়, কিরকম ভাবে প্রমোশনের একটা প্রবলেম হয়। এবার আমরা যে ফিল্ডটাতে আছি সেখানে হয়তো এই টাইপের ব্যাপারগুলো আমরা কোনো ফেস করি। আর তাছাড়া এই এটা একটা মানে হয়তো আমাদের আগের থেকে এটা জেনারেশন ওয়াইজ এসছে যে
এই জামা কাপড় শাড়ি এই জিনিসগুলো মেয়েরা করতে, ছেলেরা তো এগুলো করে না। বাট গ্রাজুয়ালি আমরা এখন যত অ্যাসোসিয়েট হচ্ছে লোকজনের সাথে, এই মাইন্ডসেটটা কিন্তু অনেক বদলাচ্ছে। মানে খুব ভালো ভালো ব্র্যান্ডস আছে বা অনেক খুব ভালো ভালো বিজনেস আছে, মানে এই টেক্সটাইল বিজনেস বা বুটিক বিজনেস, এগুলো হচ্ছে পুরোপুরি রান বাই মেন। আর এইভাবেই মানে দিস ইজ আ ওয়ে, এই পেট্রিয়ার্কাল সোসাইটিটা যেটা আমরা ভীষণই মানে যে মিসোজিনিস্টিক যেটা বললো, এই জিনিসটা আস্তে আস্তে আমরা ওভারকাম করতে পারছি বলে এটা আমরা পার্সোনালি মনে করি। এন্ড এটা সত্যি একটা পার্ট অফ আওয়ার মানে জার্নি এখনো পর্যন্ত, যে আমরা প্রত্যেকটা লোকের কাছ থেকে মানে মানে কোনো জেন্ডার স্পেসিফিক না, খুব বেশি সাপোর্ট পেয়েছি। ওয়েদার ইট ইজ, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তো অবভিয়াসলি মানে ওটা মানে ওটা একটা পার্ট অফ লাইফ, মানে ওগুলোটা এখন মানে কনসিডারেশনের মধ্যে আই না, বাট ইন জেনারেল মানে টু রান আ বিজনেস বা টু রান এভরিথিং খুবই আমরা সাপোর্ট পেয়েছি মানে সবার থেকে, ইনস্পাইট মানে যে কোনো জেন্ডার বা ওই মানে এইভাবেই সাস্টেনেবল টুমরো দিকে আমরা এগোচ্ছি। আরেকটা জিনিস সেটা মানে আমার যেটা বলার সেটা হচ্ছে আমরা আজকে আমাদের মূলত আলোচনাটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। এবার জেন্ডার ইকুয়ালিটি কিন্তু মানে ছেলে এবং মেয়ে দুজনের ইকুয়ালিটি, মানে কাউকে ডমিনেট করা কিন্তু নয়। এখানে আমরা যারা যারা বসে আছি আজকে প্রত্যেকেই কিন্তু আমরা মহিলা। তো এখানে যদি তোমরা এমন একজন কাউকে আনতে দেবাদিত্য দা, যে কিনা একজন ছেলে, সে কিন্তু মানে তাহলে কিন্তু আমার মনে হয় মানে হ্যাঁ মানে সব জেন্ডারের কোনো না কোনো প্রফেশন থেকে তারা যদি আসতো আজকে, তাহলে কিন্তু আমার মনে হয় আমাদের যে আলোচনাটা এটা অনেক বেশি মানে কি বলবো কনস্ট্রাক্টেড হতো ব্যাপারটা। সেটাই বল। হ্যাঁ, এখানে না নেওয়ার একটা মূল কারণ এটাই হচ্ছে যে আমাদের এই ওয়েবিনার যেটা আজকে আমরা করব ভেবেছিলাম বা যেটা এখন চলছে, সেটা মূলত আমাদের ইচ্ছা ছিল যে তাদেরকে নিয়েই করা। টপিকটা যদিও হ্যাঁ যেটা সবাই মানে প্রত্যেক ঋতব্রীতাও বললো, তোরাও বললি যে অবশ্যই যে ইকুয়ালিটির দিক থেকে দেখতে গেলে সেখানে তো দুপক্ষ থাকাটাই খুব ইম্পর্টেন্ট। কিন্তু যেহেতু আমাদের এই ওয়েবিনারটা অন দি অকেশন অফ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, সেই সূত্রে আমরা স্পেসিফিক্যালি চেয়েছিলাম যে এই যে কথাবার্তা বা যে আলোচনাটাই হবে সবাই মহিলারা থাকবে, তাদের ভিউজটা আমরা জানবো। তবে এটা অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যেটা ঋতুপর্ণা লাস্টে পয়েন্ট আউট করলো। ইন ফিউচার ডেফিনেটলি একটা এরকম প্রোগ্রাম আর একটু বড় পরিসরে এবং যদি অন্য কোনো টপিক বা এই টপিক রিলেটেড কিছু করা যায়, সেটা একদমই আমরা মাথায় রাখবো, মানে ভেরি রাইটলি পয়েন্টেড আউট। এবং আমি এখানে তোদের কাছে আবার ওই যেরকম যে আমি ঋতব্রীতার যেরকম একটা পয়েন্ট, তোদেরও একটা পয়েন্টে আমি আসবো, একটু আরেকটু ডিটেলসে জানতে চাইবো। সবার সাথে একটু কথা হয়ে যাক। রূপকিনিদি, তোমার কাছে আসি। খুব বড় পরিসর, মানে জার্নালিজম, তারপর সেখান থেকে আবার টিচিং প্রফেশনে আসা, এবং মানে কলকাতা শহরে পশ্চিমবঙ্গে খুব বড় যে ব্র্যান্ড কোট আনকোট আমরা যা মনে করি সেখানে তুমি কাজ করেছো, এবং এখন তুমি অনলাইন টিচিং যেটা খুব ইম্পর্টেন্ট, প্রচন্ডই এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সেই তার মধ্যে তুমি রয়েছো। তো এই পুরো প্রসেসটাতে বিশেষ করে তোমার আগের যে সেকশনটা ছিল, যে যে জায়গায় তুমি কাজ করেছো বা যে বিষয়ে তুমি কাজ করেছো, সেইটা নিয়ে সেইখানকার আলোচনা বা সেখানকার কিছু সমস্যা বা তোমার সেখান থেকে এগিয়ে আসা, টিচিং লাইনে আসা, পুরোটা নিয়ে তুমি যদি একটু বলো। হ্যাঁ, তো তুইও জানিস, ঋতুপর্ণা অন্বেষাও জানে, কারণ আমরা সবাই একই সাবজেক্ট থেকে এসেছি দিয়ে। হ্যাঁ, তো আমিও ফ্রম জিওলজি, কমপ্লিটলি একটা আলাদা সাবজেক্ট পড়ে তারপরে আমি অ্যাকচুয়ালি জাস্ট র্যান্ডমলি নিউজ পেপারে অ্যাড দেখে আনন্দবাজারের ম্যাগাজিন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছিলাম। আই গেভ দি এক্সাম, আই গেভ দি ইন্টারভিউ অ্যান্ড আই গট দ্য জব। আমরা যখন জয়েন করেছিলাম, আমি যখন জয়েন করেছি, আমরা 7 জনের একটা ব্যাচ জয়েন করেছি। ইনফ্যাক্ট সেখানে একটা মাত্র ছেলে ছিল আর দেয়ার ওয়ার 6 গার্লস। আর ইন জেনারেল মানে ইট ইজ আ বিগ কর্পোরেট হাউস, আর সত্যি কথা বলতে it is a group of people who are very educated, মানে literally good in studies না হলে মানে হয় না আর কি ব্যাপারটা। সো আই উড সে ওখানে অ্যাটলিস্ট জেন্ডার ইনইকুয়ালিটি ব্যাপারটা আমাকে কেন কোনো মেয়েকেই আই গেস ফেস করতে হয়নি।
in fact, there are lots of women in top position, women leaders in the whole ABP house, and not only in ABP, in এখন তো like there are lots of media houses, there are so many women journalists, তোরা টিভিতেও দেখে থাকবি, নিউজ পেপারস এ নাম দেখে থাকবি, women reporters, women who conduct the live shows on TV, there are a lot of women in journalism. হ্যাঁ, সো আমি স্পেসিফিক্যালি ম্যাগাজিনেও কাজ করেছি অ্যান্ড নিউজ পেপারেও কাজ করেছি। I would say in no place I have faced any gender discrimination, or in general women don't face, because I would say there are women in top position. Ebar eta is something I want to point out, je when there are a lot of women in top position, then the women in lower positions below them, in with the women in general in any other scale in the company, they will not face this kind of issue. মানে in the true sense আমি ডিসক্রিমিনেট করছি না একেবারেই, বিকজ দ্য মানে আমাদের যারা ছেলে কলিগ ছিল তাদের মধ্যে এই ধরনের মাইন্ডসেট আমি অ্যাটলিস্ট কখনো দেখিনি। বাট হ্যাঁ, ম্যাগাজিনে বাট ইন জেনারেল আদার ডিপার্টমেন্টসে দের আর লট অফ উইমেন। বাট আমি পেপারের রিপোর্টিং এও কাজ করতাম। রিপোর্টিং, এই স্পেসিফিক রিপোর্টিং এ খুব কম মেয়ে আছে, ডেস্কের কাজে আছে, বাট আই ডোন্ট নো ওয়াই, মেবি মেয়েরা কোনো কারণে রিপোর্টিং এ কম আসতে চায়, অর আই ডোন্ট নো, হয়তো আমি সেটা জানি না, বিকজ আমি নিজে তো ছিলাম। কিন্তু এই তার মানে এই না যে কোম্পানিগুলোর বা কোনো মিডিয়া হাউসের কিন্তু মেয়েদের রিপোর্টিং এ নিতে প্রবলেম আছে, এরকম কিন্তু না। বাট স্টিল আই হ্যাভ নোটিস যে হ্যাঁ, অ্যাটলিস্ট ওখানে there were very few women in reporting, but in general jara women journalists ache, they are very good all over the world. There are so many women journalists mane jara war infested areas gulote কাজ করে, যুদ্ধ ক্ষেত্রে যেটা রিপোর্টিং হয় সেটার জন্য আলাদা ট্রেনিং লাগে, যেগুলো ন্যাচারাল ক্যালামিটিস কভার করা হয় সেইগুলোর জন্য আলাদা ট্রেনিং লাগে, and there are so many women journalists going to such places. সো হ্যাঁ, এটা কখনোই না যে মেয়েরা এগুলো করতে ভয় পায় বা কোনো মিডিয়া হাউসেরও আই হ্যাভ নট সিন এনি বায়াস। ইট ওয়াজ আ গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট অল অ্যান্ড অল। হ্যাঁ, ফর আমি সেখান থেকে মুভ অন করেছি টিচিং সেক্টরে, অ্যান্ড অবভিয়াসলি টিচিং সেক্টরে আই ডোন্ট থিঙ্ক এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন আছে। আমি কারেন্টলি যে কোম্পানিতে কাজ করি, বাইজুসে, দ্যাট ইজ অ্যান ইভেন বিকজ লাইক ইটস ন্যাশনাল লেভেল কোম্পানি। Again, there are so many men and so many women teachers না, সো আমি এই দুটো জায়গার কোনোটাতেই কোনো ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশন ফেস করিনি। বাট দ্যাট অ্যাগেন ডাজ নট মিন যে হয় না, হয়, ডেফিনেটলি হয়। প্রথমে আমাদের সৌমিদি মনে হয় মেনশন করেছিল যে অ্যাবাউট দ্য লস। সো দ্যার ইজ দিস ভেরি ইম্পর্টেন্ট ল কল্ড POSH নাও, POSH, Prevention of Sexual Harassment, that is effective in all corporate houses, in basically all offices should apply that. এই সব লস গুলোর জন্য হ্যাঁ, this kind of things are not supposed to happen and they have decreased. আমি বলবো না যে হয়নি, কারণ ঋতুপ্রীতা মেনশন করছিল এই ধরনের ডিসক্রিমিনেশন গুলো আছে, লাইক স্যালারি রিলেটেড অর প্রমোশন রিলেটেড, ও বলছিল আছে। আমি খুব একটা এক্সপিরিয়েন্স না, বাট হ্যাঁ, আমি মেনে নিচ্ছি আছে, ডেফিনেটলি আছে। একটা আমি মানে আমার ফিল্ডের ব্যাপারটা তো বললাম, আমার জার্নির ব্যাপারটা বললাম। সামথিং এলস আমি তো সেটা ছোট করে মেনশন করতে চাই, অ্যাবাউট আ সেপারেট ইনসিডেন্ট, যেটার ব্যাপারে আমি এই রিসেন্টলি ফেসবুকে একজনের পোস্টে পড়লাম, মানে আ ভেরি সারপ্রাইজিং ইনসিডেন্ট। উনি লিখেছিলেন, একজন মহিলা লিখেছেন যে উনি একটা ওই গভর্নমেন্ট অফিসার্সরা যে মানে অ্যাপার্টমেন্ট গুলোতে থাকে বা ওই ধরনের একটা সোসাইটিতে উনি থাকেন, there are many women who work in that government sector, and there are wives of the men who work in that same office. The men and the women are colleagues, and there are the wives of the male workers. Yes. So ওইখানে ওদের প্রত্যেক বছর একটা ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ কিছু একটা আমার মনে পড়ছে না, অর্গানাইজ করা হয় বিটুইন দ্য women working in that government sector and the non-working women
বাট এটা হতে পারে যে তারা অন্য কোনো অফিসে কাজ করে, তারা ওই পার্টিকুলার অফিসটাতে কাজ করে না। হাউএভার উনি মেনশন করেছিলেন যে এই নন ওয়ার্কিং উইমেনের ম্যাক্সিমাম হাউসওয়াইফস। সো বেসিক্যালি ইটস লাইক আ ম্যাচ বিটুইন দ্য উইমেন ওয়ার্কিং ইন দি অফিস অ্যান্ড দ্য হাউসওয়াইফ। এবার লাস্ট ইয়ার নাকি এই ম্যাচটাতে হাউসওয়াইফসদের দলটা জিতে গেছিল বলে the women who work in such a high such a মানে such a what should I say sophisticated place, তারা রেগে গেছিল রীতিমতো যে কি করে তারা হাউসওয়াইফসদের টিমের কাছে হেরে যেতে পারে। and this time those women did not let the match to be organized। মানে এইটা একটা অদ্ভুত মাইন্ডসেট। আমরা এখানে ছেলেদের মেয়েদের জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলছি, আর এখানে women who work cannot digest the fact that a team of housewives can defeat them। সো ঋতুপ্রীতা ওই কথাটা মেনশন করেছিল যে জেন্ডার ডিসক্রিমিনেশন বা মিসোজিনি ব্যাপারটা ভীষণ ভাবে মেয়েদের মধ্যেও আছে, সারপ্রাইজিংলি হাউসওয়াইফসদের মধ্যে না, ওয়ার্কিং মেয়েদের মধ্যে আছে। এটা একটা অদ্ভুত লাগলো আমার ইনসিডেন্টটা, তাই আমি আজকেই শেয়ার করলাম। সো হ্যাঁ, দিস ইজ ইট, মানে দিস ওয়াজ মাই স্টোরি এন্ড দিস ওয়াজ দ্য ইনসিডেন্ট আই ওয়ান্টেড টু শেয়ার। আমি এখানে শুনতে শুনতে একটা কথা মনে পড়লো, চন্দ্রিল ভট্টাচার্য তার একটা ইন্টারভিউ আমরা কিছুদিন আগে দেখছিলাম, ওই বাঙালির সংস্কৃতি মনস্কতা নিয়ে একটা ইন্টারভিউ। তো সেখানে একটা কথা চন্দ্রিল বলেছিল যে বাঙালি সবসময় কোনো ডিবেট বা কোনো আলোচনা সভা কোথাও হলে খুব চায় যে মানে, কারণ বাঙালি তো নিজেকে খুব বঞ্চিত মনে করে সবসময়, সেখানে ভাবে যে বাহ এবার এটা বেশ জমজমাট ব্যাপার হবে, সেখানে বেশ আমরা অনেক কিছু জানতে পারবো, আমরা মানে মনে হবে যে এই তো এই যে টপিকটা আছে তার বিরুদ্ধেই লোকে বলবে। কিন্তু এটা কিন্তু আমার মনে হচ্ছে আজকের এই টপিকের একটা সার্থকতা, যেখানে আমরা কিন্তু যে হয়তো বেশিরভাগ লোক যেটা, কারণ আমি এটা যখন আমরা শুরু করলাম বা এটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আমাদের কিছু বন্ধু কিছু পরিচিত তাদের বলে হ্যাঁ এবার আজকে তো শুনবো অনেক কিছু, দেখবি কত সমস্যার কথা, কিন্তু হ্যাঁ সমস্যা আছে, অবশ্যই আছে, আরো হয়তো কোথা থেকে কিছু উঠে আসবে, সেটা নিয়ে আমরা শুনবো। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে যে হ্যাঁ আমরা হয়তো কিছুটা হয়তো একটু এগিয়ে আসতে পেরেছি সমস্যাগুলো থেকে, যেটা অন্তত আমাদের প্রথম যে চার বা 5 জন বক্তা যারা ছিলেন তারা যা বললেন, তাতে করে এইটুকু পরিষ্কার যে আমরা কিছুটা হলেও এগিয়ে আসতে পেরেছি। দেখা যাক এবার দীপমালার কাছে যাব। দীপমালা এমন একটা ফিল্ডে বিলং করে যেটাতে, এবং সবচেয়ে বড় কথা যে সে যে বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত, অন্তত ক্লাসিক্যাল মিউজিকে আমরা দেখে এসেছি বরাবরই যে সেখানে একটা মানে ডমিনেন্স ছিলই বরাবর, এবং সেখানে এক্সপেক্টেডই নয় যে একজন মহিলা সেখানে গিয়ে তবলা বাজাচ্ছেন এবং সঙ্গত দিচ্ছেন, এটা আজ থেকে 50-60 বছর আগেও ভাবা যায় না। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ক্লাসিক্যাল ফিল্ডে গান, নাচ, বা যদি আমি সেখান থেকে বেরিয়ে এসে থিয়েটার, সিনেমা সমস্ত কিছুই যদি ভাবি, আজ থেকে 50-60 বছর আগেও লোকে মনে করতো যে মেয়েরা এটাতে কেন আসবে, এরকম একটা মানসিকতা ছিল। বা বেশ কিছু ওই জ্যাঠামশাইরা তারা বলতেন ভদ্রবাড়ির মেয়েরা কেন এর মধ্যে যুক্ত হবে, কোট আনকোট, আমি একদম কথাটা বললাম। তো সেইখানে দাঁড়িয়ে তোর এক্সপিরিয়েন্স এবং এই ফিল্ডে আসা। প্রথমেই আমার আশা যেটা সেটা অবশ্যই আমার পরিবার সূত্রে, কারণ আমার বাবা একজন প্রফেশনাল তবলা প্লেয়ার শিবনাথ ভট্টাচার্য, যার হাত ধরেই আমার শেখা বা আশার ক্ষেত্রে প্রথমে বলি, যেরকম সবাই এখানে আলোচনা করছিল, আমার লাইফেও কিন্তু শুরু হয়েছিল যেটা দেবাদা বললো যে মেল ডমিনেটেড ইনস্ট্রুমেন্ট এটা একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে, কিন্তু আমার শুরু ছিল কিন্তু নাচ দিয়ে, যেটা আবার আমরা জানি ফিমেল ডমিনেটেড। তো আমি শুরু করি কত্থক দিয়ে, যেরকম বাড়িতে মেয়েরা থাকলে সবাইকে কত্থক বা কোনো নাচ বা গানে দিতে চায়, তো আমার কত্থক দিয়ে শুরু। আমি শিখেওছি পণ্ডিত বঞ্চনাল মিশ্র, তারপর বিদুষী মায়া চ্যাটার্জি যিনি দেবাদার ঠাকুমাও হন। তো এনাদের কাছে শেখার পর একাডেমিক্স এর চাপ আসতে শুরু করে, যত বড় হই তখন মায়ের এনকারেজ করে আমাকে যে বাড়িতে তো বাবার কাছে একটু তবলা শিখতে পারি, কারণ মা তখনও ভাবেনি যে এতটা ইনভলভ হয়ে যাব বা কিছু, মা চেয়েছিল যে একটু ঠেকা ফেকা যদি বাজাতে পারে আর কি গান টানের সাথে। তারপর কিভাবে এতটা ইনভলভ হলাম আমি জানি না, কিন্তু হয়ে গেলাম আর কি, শুনতে শুনতে এটা হয়েও যায়, যেহেতু বাড়িতে এত পরিবেশটা আমি পেয়েছিলাম, এত বড় বড় ওস্তাদ পণ্ডিতরা বাড়িতে আসছেন, বাবাকে
সারাদিন দেখছি রেয়াজ করতে, এই এনভায়রনমেন্টটা বাড়িতেই ছিল। সুতরাং এই লার্নিং প্রসেস যেটা আমার, তাতে আমার কোনো হার্ডেলস আমি পাইনি, আমি ফেস করিনি। কিন্তু যেটা আজকের টপিক, সেটাও যে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে যে কথা হচ্ছে, এটা অবশ্যই এই ফিল্ডে এখনো একটু এটাতে আমাদের কোথাও গিয়ে একটা দাঁড়াতে হয়। সেটা হচ্ছে আজ থেকে যদি 4-5 বছর আগের আমি ফিরে তাকাই, তখন আমি যে ফেজটায় ছিলাম সেটা হচ্ছে প্রধানত সেই সময় আমার বিভিন্ন কম্পিটিশনে নাম দেয় নিজেকে এস্টাবলিশ করার জন্য বা স্টেজ পাওয়ার জন্য। একটা এজ ছিল, তখন আমিও দিতাম। তখন আমি যেটা ফিল করতাম যে দেখা গেল যদি 20 জন মেল, অবশ্যই তবলা প্লেয়ার তারা তারা কম্পিট করছে, সেখানে আমি একা ফিমেল, তো সেখানে যদি আমি তাদের হারিয়ে প্রথম হই বা যাই হই, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাতে তাদের একটু ইগোতে লাগতো, যেটা হতো আর কি স্বাভাবিক, যে একটা মেয়ের কাছে হেরে গেলাম। এটা ফেস করেছি। এবং পরবর্তীকালে যখন এখনো এগোচ্ছি, সেখানে প্রধান যে সমস্যাটা আমরা ফেস করে থাকি সেটা হচ্ছে যে কোনো কনসার্টে, বড় বড় অর্গানাইজেশনেও সবাই দেখে থাকবেন, হ্যাঁ নিশ্চয়ই অনেক ফিমেল আর্টিস্ট থাকেন, কিন্তু তাও কোথাও গিয়ে একটা যেন যদি দেখা যায় বেশি মেল আর্টিস্টদেরই সংখ্যাটা বেশি। যে কোনো ক্ষেত্রেই হোক, নট অনলি তবলা, যে কোনো ইনস্ট্রুমেন্টেই মেয়েরা যেন এখনো একটু সংখ্যায় কম। হ্যাঁ, সেক্ষেত্রে যদি দেখা যায় এই ফিল্ডটায়, গানের ক্ষেত্রে, গানে সেখানে অনেকেই আছে, কিন্তু এখনো ওই যে যেটা বললে যে তবলা বাজাবে, এখনো কোথাও গেলে ও মেয়ে তবলা বাজাচ্ছে, তার মানে একটু তো রেয়ার, এটা তো শোনা যায় না। কিন্তু এই নয় যে আমি কারোর থেকে ডিসকারেজ হয়েছি বা খুব ডিসক্রিমিনেশনের মধ্যে পড়েছি, সেটা ঠিক নয়, কিন্তু কোথাও কি অল্প অল্প থেকেই যায়। যেমন বললো আর্টিস্ট সিলেকশন, যেমন যদি তবলা বলি, তবলাকে দুটো পার্টে আমরা ভাগ করতে পারি, একটা সোলো আর একটা হয়ে যায় সঙ্গত, অ্যাকম্পেনি। তো যখন কোনো আর্টিস্ট সিলেক্ট করেন যে আমার সঙ্গে কে অ্যাকম্পেনি করবে, বা অর্গানাইজাররা যারা ঠিক করছেন যে কে অ্যাকম্পেনিং ইনস্ট্রুমেন্টে থাকবে, সেক্ষেত্রে মেয়েদের একটু ইগনোরেন্স আছে অবশ্যই, কারণ তারা মনে করে মেয়ে ঠিকঠাক অ্যাকম্পেনি করতে পারবে কিনা, কারণ তার অতটা অভ্যাস আছে কিনা, এই ডাউটটা তারা করেন। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে মেয়েরা এই জায়গাটায় এখনো একটু পিছিয়ে। এছাড়া প্রত্যেকেই আমার আগে যারা বললেন তারা খুব সুন্দর পয়েন্ট আউট করলেন যে লাইফের সঙ্গে ব্যালেন্স করা, যে যে সেক্টরেই আছেন, যেমন আমাদের এখন একাডেমিক্স এর সঙ্গে আমাকে খুব একটা ব্যালেন্স করে চলতে হচ্ছে, কারণ আমিও জিওলজির ফিল্ডে, এখানে আমার অনেক সিনিয়ররা বললেন এর আগে। তো সেইটাও একটা সময় ওই ফিল্ডটাও একটু মেল ডমিনেটেডই ছিল, আমি শুনেছি বড়দের মুখে, মানে অনেক আগে ওখানেও মেয়েদেরকে পড়তে নেওয়া হতো না, যেহেতু ফিল্ড আছে, ফিল্ড ওয়ার্কে যেতে হবে, তো ওখানেও একটু মেল ডমিনেন্স ছিল। এখন অনেকটা কেটে গেছে, এখন সেই জায়গাটা আর নেই। আর ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমি যেটুকু ফেস করেছি সেটা তো বললামই। এছাড়া আরেকটা যেটা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা হচ্ছে, একদমই শুধু যে মেল ডমিনেটেড ফিল্ড গুলোতে বা সেক্টর গুলোতে, আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের এতেই বলছি, তো এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে নাচে আবার ছেলেরা কম দেখা যায়। এরকম অনেক সেক্টর আছে যেখানে মেয়েদের ডমিনেট করে মেয়েরা। আমি চাইবো যে আরো যেন সবাই শিখুক বেশি করে, যারা মেয়ে আছেন তারা যেন মেল ডমিনেটেড ইনস্ট্রুমেন্ট, যেমন আমাদের তবলা, সরোদ, সারেঙ্গি, খুব রেয়ার ইনস্ট্রুমেন্ট এগুলো, এখানে আরো মেয়েদের সংখ্যা বাড়া উচিত শেখার ক্ষেত্রে। এবং শুধু শিখলে তো হবে না, সেটাকে পারফর্মিং আর্ট, যেহেতু পারফরমেন্সের সুযোগটাও যেন ঠিকঠাক ভাবে পায়, কারণ অনেকেই শেখেন কিন্তু পারফরমেন্সে, যেটা আমি বললাম এখন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে মেয়ে বলে হয়তো ঠিক ভরসা রাখতে পারেন না যে পারবে কিনা, সেই ব্যাপারটা যেন একটু কাটে। এবং যে ফিল্ডে মেয়েরা বেশি, সেখানে যেন একটু ছেলেদের ইনভলভমেন্টটা বেশি হয়, যাতে একটা টাইমে কেউ এইটা ডিস্টিংগুইশ না করতে পারে যে এই ফিল্ডটা মেয়েদের জন্য, এই ফিল্ডটা ছেলেদের জন্য। যেটা হয়ে এসছে এতদিন সেটা আলাদা ব্যাপার, এরপরে যেন না হয়। যেমন তবলা এখন অনেক মেয়েরা, আমরা হয়তো তাদের নাম এখন জানি না, তারা ওয়াইফ থাকতেন কোনো ওস্তাদজি বা পন্ডিতজি, তারাও কিন্তু যথেষ্ট তাদের পাণ্ডিত্য ছিল, তাদের নলেজ ছিল, কিন্তু তারা কোনোদিনের ঘুমটা দিয়ে বাড়িতে থাকার মতো ব্যাপারটা ছিল, তারা কিন্তু স্টেজ পারফরমেন্স করতেন না বা আসতে পারতেন না, যে কোনো কারণেই হোক। সেইটা এখন আমরা অনেকেই হারিয়েছি, আমরা তাদের চিনি না, কোনোদিন আমরা শুনিনি, কিন্তু তাদেরও অনেক ছাত্রছাত্রী থাকতো সেই ক্ষেত্রে, কিন্তু পারফরমেন্সে আমরা সেটা পাইনি ইনভলভমেন্টটা। এখন
যুগটা বদলেছে, এখন নিজেকে প্রমোট করতে হয়, নিজের প্যাশনটা সবার কাছে জানানোর জন্য পারফরমেন্সের চান্সটা কিন্তু এখানে একটু দেখার প্রয়োজন আছে, বা সোসাইটিতে প্রত্যেকের এইটা নিয়ে একটু ভাবা উচিত বলে আমি মনে করি। তাতে সবাই এগিয়ে আসতে পারে, আরো এনকারেজ পায়, সবাই ইনভলভ হতে পারে। এবং এটা তো আমাদের একটা কালচার, এটা তো আমাদের ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার এই কালচারটাকে আমরা দেখি বিদেশে বেশি সম্মান পায় যতটা না এখানে। এখনকার ইয়াং জেনারেশনকে যদি দেখা যায়, তার ওয়েস্টার্ন মিউজিকের প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড, কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আমি যদি একটা পারফরমেন্স দিই কোথাও, তারা ওইভাবে অ্যাপ্রিসিয়েট করবে না, অ্যাকসেপ্ট করবে না। তার চেয়ে বরং যদি একটা এখানে ওয়েস্টার্ন মিউজিকের একটা কিছু ফিউশন ব্যান্ড আসে, খুব বেশি অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু সেটা কেন? এটা তো আমাদের নিজেদের ঐতিহ্য, আমরা কেন ভুলে যাচ্ছি জিনিসটা? কেন ইয়াং জেনারেশন এগিয়ে আসছে না? নট অনলি ফিমেল অর মেল, এন্টায়ার সোসাইটিকে বলছি, তাদের সেট আপটাই চেঞ্জ হয়ে গেছে, মাইন্ড সেট আপটাই চেঞ্জ হয়ে গেছে, যে না আমাকে বিদেশেরটাই বেশি করে নিতে হবে। না, নিজেদের দেশে প্রচুর বড় বড় ঐতিহ্য জিনিস আছে যেটা আমরা হারিয়ে ফেলছি। সেইখান থেকেই আমি বলবো যে 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 ফিল্ডেই আছে সেটাকে আরো চিন্তা ভাবনা এগানোর জন্য সেটা নিয়ে ভাবা উচিত, চিন্তা করা উচিত, ব্যাস এইটাই। আমরা শুনলাম দীপমালা অনেকগুলো কথা বললো, খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা। আমরা তৃষাকে পেয়েছি। তৃষা একটু ব্যস্ত ছিল, ঢুকতে পারছিল না, সেই জন্য সময় দিয়ে করতে পারছিল না। তৃষা, আমরা এতক্ষণ ধরে আচ্ছা বলে রাখি, তৃষা জব্বলপুর মেডিকেল কলেজের মেডিকেল রেসিডেন্ট, ও এখন ওখানে এমডি করছে। আমি যে প্রশ্নটা সবার জন্য ছিল সেটা তোকেও করছি, এবং তুই সেই ব্যাপারে তোর যেটা মতামত, তুই তোর যে ফিল্ড, সেই ফিল্ডে আসা, সেখানে কাজ করা, সেটা নিয়ে বল। এবং যেটা আমরা এতক্ষণ সবার থেকে শুনছিলাম, যে তুই কোনো মানে বিকজ অফ ইউর জেন্ডার কোনো যদি ডিসক্রিমিনেশন ফেস করেছিস কিনা বা নাও করতে পারিস, মানে তোর এক্সপিরিয়েন্সটা তুই একটু শেয়ার কর। ওকে, সবাইকে ভেরি গুড ইভিনিং। আর আমি অনেক লেট জয়েন করেছি, তাই জন্য সরি। অ্যাকচুয়ালি আমি মেডিসিন ডিপার্টমেন্টে অ্যাজ এ রেসিডেন্ট জয়েন করেছি। সো এই ফিল্ডে ঢোকাটাই এখন যদিও অনেকটা ইকুয়ালাইজ হয়ে গেছে ব্যাপারটা, বাট দেয়ার অলওয়েজ লাইজ এ ডিফারেন্স বিটুইন আ মেল এন্ড আ ফিমেল। অনেক মানে একটা মাইন্ডসেট আছে লোকেদের যে ফিমেলস আর মোর ফর পিডিয়াট্রিক্স, মোর ফর গাইনিকোলজি। তো আমি যখন প্রিপেয়ার করার পর যখন আমি কাউন্সিলিং এ বসি, আই অলওয়েজ ওয়ান্টেড টু গো ফর মেডিসিন, ইন্টারনাল মেডিসিন। কিন্তু আমি যার থেকে অ্যাডভাইস নিতাম, আমার সিনিয়র হোক বা কোনো কনসালটেন্ট হোক, আমি যে ইউজি কলেজ থেকে করেছি, তো এভরিওয়ান ওয়াজ লাইক কি আলটিমেটলি তোমাকে একটা ফ্যামিলি ইয়ে করতে হবে, সো মেডিসিন উইল বি ভেরি ডিফিকাল্ট বিকজ তোমাকে অনেকটা টাইম ডেডিকেট করতে হবে, you have to go for super specialization also. তো গাইনিটা অনেক বেটার হবে, গাইনি মেয়েদের জন্য অনেক ভালো, পিডিয়াট্রিক্স অনেক মেয়েদের জন্য একটু বেটার। মেডিসিন পছন্দ তো পিডিয়াট্রিক্স আর মেডিসিন সিমিলারই, পিডিয়াট্রিক্স নিয়ে নাও। তো এরকম অনেক ওপিনিয়ন আমি পেয়েছি অনেকের কাছ থেকেই। বাট এটাই যে যখন আমি ঢুকেছি তারপরে এই ফিল্ডে, তখনও এই জিনিসটা আমি অতটা আমি ওড়িশাতে ইউজি যখন করেছিলাম আমি অতটা ফেস করিনি। ইস্টার্ন সাইডে আমার তবুও একটু মনে হয়েছে যে ডিসক্রিমিনেশনটা একটু কম, মানে অ্যাজ এ হেলথ ওয়ার্কার আমি যখন কাজ করেছিলাম, আমি যখন এখানে ঢুকি, মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার আমি বলছি 24 আওয়ার্স হাউস শিফট হয় আমাদের। তো একটা ওয়ার্ডের যত ইউনিটস আছে তো ততগুলো রেসিডেন্টস থাকে এক একটা ওয়ার্ডের 24 ঘন্টা। এবার ফর এক্সাম্পল আমি আমার পেশেন্টকে কিছু অ্যাডভাইস করলাম, আমার ব্যাচমেট আছে হয়তো বা আমার জুনিয়র কোনো ইন্টার্ন হু ইজ আ মেল, আমার पेशेंट ओके के कंफर्म করবে যে সিস্টার ने ऐसा बोला है, ऐसा करना है क्या, ये लेना है क्या। তো এটা আমি অনেকই বেশি ফেস করেছি এখানে আসার পর, যে আর মানে একটা বাধা ধরা ইয়ে কি, মানে কোনোদিন কোনো মেয়েকে কেউ ডাক্তার বলবে না। মানে এটা আমি অনেককেই বলেছি, আমি যদি সন্ধ্যেবেলা উইথ এপ্রন আর উইথ স্টেথো বসে থাকি, তবুও একটা মানে ইভিনিং রাউন্ডে আসা কোনো মেল যদি এমনি একটা ক্যাজুয়াল ডে আসে, তবুও হি উইল বি আ ডক্টর এন্ড আই উইল বি আ সিস্টার অনলি। মানে আমাদেরকে বারবার এটা বোঝাতে হয় যে আমি তোমার পেশেন্টকে দেখছি, আই এম নট আ সিস্টার, আই এম ইওর ডক্টর। তাছাড়া ছোট ছোট বিষয়, যেমন যখন আমি হসপিটাল এন্টার করি, হয়তো 2-3 জন একসাথে এন্টার করছি, তো গার্ড উইল উইশ দ্য মেল পার্সন স্যার বলে, কিন্তু তার সাথে যে বাকি ফিমেলসরাও এন্টার করছে, ওই
যে সবাইকে একটা উইশ করা দরকার, ওই ওই ব্যাপারটা মানে একদমই নেই। আমাদের এখানে ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, শি হারসেলফ ইজ আ ফিমেল, কিন্তু এই যে মাইন্ডসেটটা যে মানে এই ফিমেলস আর মেলস এর মধ্যে যে ডিফারেন্স, ইউ আর কনস্ট্যান্টলি রিমাইন্ডেড অফ দ্যাট অ্যাকচুয়ালি এভরি নাও এন্ড দেন। মানে একটা পয়েন্ট অফ টাইমে তোমার মনে আমি বুঝেও আবার কি করবে, এরা যদি মানে আমি যদি 24 ঘন্টা একটা পেশেন্টকে দেখছি, তবুও হি ডাজন্ট রেকগনাইজ মি অ্যাজ আ ডক্টর and he recognizes a male person as a doctor. So এই মাইন্ডসেটটা আমার মনে হয় মানে গেঁথে আছে কোথাও একটা, ওটা মানে যতই কিছু করো ওটা বেরোয় না ইয়েতে। যারা অনেকক্ষণ ধরে নেতিবাচক কিছু শোনার অপেক্ষায় ছিলেন তারা হয়তো একটু খুশি হবেন তৃষার বক্তব্যটা শুনে। আমি এতক্ষণ আমাদের যে আলোচনা হচ্ছিল সেখানে আমার এই 4টে খুব ছোট ছোট প্রশ্ন আছে, সেটা করে আমরা একদম শেষের দিকে চলে যাব সবার কাছে। শেষ আমাদের যে আজকের টপিক সেটা নিয়ে তাদের বক্তব্য একদম ডাইরেক্ট। 4 জনের কাছে আমি যাব, আমি সৌমিদি, ঋতুপৃতা, ঋতুপর্ণা এবং অন্বেষা আর দীপমালা, 4 জনের কাছে আমি এক এক করে যাচ্ছি। প্রথমে আমি ঋতুপৃতার কাছে একটা প্রশ্ন নিয়ে যাই। সেটা হলো, তুই যে একটা কথা বললি না তখন, যে রিক্রুটার্সরা যখন অনেক সময় তারা রিক্রুট করেন তাদের মধ্যে একটা ডিসক্রিমিনেশন দেখা যায়, যে তারা বলে তুমি 2 মাস টানা কাজ করবে তো, তুমি থাকবে তো, এরকম একটা তুই কথা বললি। তো তোর কি কোথাও গিয়ে এটা মনে হয় যে এই তাদের এই ভাবনাটার কারণ হয়তো মেয়েরাই, মানে তারা হয়তো কন্টিনিউ করতে পারে না, সেটা অন্য কারণে হতে পারে, নিজেদের কারণে হতে পারে, বাইরের প্রেসারে হতে পারে, অন্য কারণে, কিন্তু তারা যে এই ডিসক্রিমিনেশনটা করেন সেটার মধ্যে কোথাও গিয়ে হয়তো তাদের একটা চিন্তা আছে, কারণ তারা কোম্পানি রান করছেন, তাদেরকে কোম্পানির কথা ভাবতে হবে। তারা যদি দেখেন যে 2 মাস বাদে কেউ ছেড়ে দিয়ে যাবে, যেটা হয়তো দেখা যায় খুব বেশি হচ্ছে, তখন তাদের মধ্যে মনে হতেই পারে যে না, আমি একে কেন নেব। তো এটা কি তোর এটার মানে, কারণ আমি এই ফিল্ডে বিলং করি না, আমি জানি না এই ফিল্ডের সত্যটা সত্যি কি হয় না হয়। তুই বল, এটা নিয়ে তুই একটু যদি এক্সপ্লেন করিস ছোট করে। মানে ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, মানে একদম পয়েন্টে আছিস তুই। অ্যাকচুয়ালি সেটাই, মানে এটা আমরা এত দেখি, এটা যত না রিক্রুটারদের দোষ, তার থেকে বেশি দোষ হচ্ছে একটা পারিপার্শ্বিক দোষটা অনেক বেশি। মানে আমরা এমন একটা পরিবেশে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যেখানে এটা ভাবাই হয় যে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সেই মেয়েটা হয়তো অফিসে অনেক কম টাইম দেবে, হয়তো সে অতটা কন্টিনিউ করবে না, সে হয়তো চলে যাবে। ঠিক আছে, মানে আমি পার্সোনালি আমার মানডে টু ফ্রাইডে যায় অফিসে, স্যাটারডে সানডে আমার যায় এনজিওতে। আমার একটি এনজিও আছে, যারা জানে না বলে দিচ্ছে, অ্যাসপায়ার অ্যান্ড গ্লিড। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে পার্সোনালি বিয়ের আগে শুনতে হয়েছে, হ্যাঁ ঠিক আছে, তো বিয়ের আগে তুই এত ঘোরাঘুরি করতে পারছিস, বিয়ের পর তো তুই বোধহয় আর এতটা পারবি না, অফকোর্স একটা সংসার চলে আসবে। এই এই পারসেপশনটা কিন্তু ছেলেদের ব্যাপারে কি বলবো হয় না, বা লোকেদের জাস্ট নেই এই পারসেপশনটা। একটা কথা বললো না, তৃষা বললো যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটের প্রবলেম এটা, মানে এতটাই ডিপ রুটেড, এতটাই ভেতরে এটা ঢুকে গেছে যে এটা থেকে বার হতে আমাদের এখনো মানে ডেফিনেটলি আমরা ওয়ার্ক লাইফ বলো, আমরা ছেলেমেয়ের রোলস অনেক বেশি এখন এক হয়ে যাচ্ছে, এইগুলো হয়ে গেলেও কোথাও গিয়ে এই জিনিসগুলোকে ওভারকাম করতে আমাদের এখনো বেশ কয়েক বছর লাগবে। কারণ সবে অনেস্টলি আমাদের আগের জেনারেশন, আমাদের মা বাবাদের জেনারেশন অব্দিও এগুলো হয়তো 80% ছিল, আমাদের জেনারেশনে এখন সেটা 50% হয়ে দাঁড়িয়েছে। আর একদমই তাই, স্পেশালি যদি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রপোর্শনস একটু কম, একটু যদি নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়াতে যায়, এটা হয় মানে মেয়েরা অ্যাকচুয়ালি কিছুদিন জাস্ট বিয়ের আগে অবধি চাকরি করে তারপর বিয়ের পরে অ্যাকচুয়ালি দে লিভ, মানে বিয়ের পরে মাইট বি 2-3 মাসের মধ্যে দে লিভ দ্য কোম্পানি। এটা একদমই হয়, মানে একদম লেজিট কনসার্ন রিক্রুটারের, অ্যাজ আ রিক্রুটার একটা কোম্পানি। আচ্ছা, আমি স্ত্রী কলকাতা, ঋতুপর্ণা এবং অন্বেষা, খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট ওরা বলেছিল, যারা পরে শুনবেন তারা নিশ্চয়ই পুরোটাই দেখবেন, এবং ওদের পার্টগুলো আমরা প্রত্যেকের পার্টগুলো নিয়ে আমরা দেব বিভিন্ন জায়গায় আমাদের পেজে। তোদের কাছে একটা যেটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে একটা যে কথা তুই বললি না, যে মানে ইউ গট আ হিউজ সাপোর্ট ফ্রম ইউর ডিপার্টমেন্ট, এবং সবাই যারা যারা তোর বন্ধু স্থানীয় তারা হয়তো হেল্প করেছে। এখানে দুটো পার্ট আছে কোয়েশ্চেনের। একটা হচ্ছে
যে এই ডিসক্রিমিনেশনটা ফেস করিসনি তার কারণ কি এটাই যে তোরা যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছিস সেই প্রোডাক্টের কিছুটা পার্ট ফিমেল ওরিয়েন্টেডও, মানে তোরা তো দুরকমই প্রোডাক্ট থাকে, যে ছেলেদের জন্য প্রোডাক্ট রয়েছে, মেয়েদের জন্য রয়েছে। তো এটার কি একটা কারণ, এটা আমার মানে প্রশ্ন, এটা আমি মানে স্টেটমেন্ট নয়, যেটা কি হতে পারে যে এরকম যে তার একটা সেটা একটা কারণ হতে পারে। আর নাম্বার 2 হচ্ছে যে তোরা মেয়ে বলে তোদের কি কোনো ডিসক্রিমিনেশন ফেস করতে হয়নি এই ফিল্ডের জন্য? মানে আমি দুরকমই জিজ্ঞেস করলাম আর কি, মানে মেয়ে বলে অনেক সময় ডিসক্রিমিনেশন ফেস করতে হয়, আবার তোরা যে কাজটা করছিস সেটাতে কি বাই এনি চান্স মেয়ে বলে তোদের করতে হয়নি? এটা নিয়ে যদি একটু বলিস। আচ্ছা, তোমার ফার্স্ট পয়েন্টটা যদি বলি, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে স্ত্রী কলকাতা। ইনিশিয়ালি যখন আমরা শুরু করেছিলাম আমরা খালি, এখন কিন্তু ব্র্যান্ডের নামটা স্ত্রী কলকাতাই আছে আর সারা জীবনই থাকবে। ব্যাপারটা হচ্ছে যে ইনিশিয়ালি আমরা মেয়েদের জামা কাপড়ই বানাতাম, এখন কিন্তু আমরা একটা জেন্ডার ফ্লুইড ব্র্যান্ড, মানে উই মেক ক্লোথস ফর এভরি জেন্ডার, ছেলে মেয়ে, ইভেন ফর আদার জেন্ডার্স, নেটওয়েট, তো আমরা সবার জন্য জামা বানাই। কিন্তু সব মানে অ্যাকসেপ্টেন্সটা ছেলেদের তরফ থেকে এতটাই পজিটিভ, আমাদের ব্র্যান্ডের নাম স্ত্রী কলকাতা, স্টিল ছেলেরা ছেলেদের জামা কিনছে। মানে ওই মাইন্ডসেটটা এখন লোকের মধ্যে আছে যে ব্র্যান্ডের নাম একটা মেয়েদের নাম স্ত্রী, তাই জন্য কিনবো না। ইভেন আমাদের লোগোটাও যদি দেখো, যারা দেখেছো আর কি, সেখানেও একটা স্ত্রী এর মধ্যে, ওটা ওটা আমাদের একটা মানে ডেপিকশন, ওটা কিন্তু আমরা চেঞ্জ করিনি ওটা। কেন? কারণ লোকজন অ্যাকসেপ্ট করছে। ফার্স্ট আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম যে লোকজনের কিরকম হবে, রিচটা করবে কিনা। আমরা প্রচুর লোককে জিজ্ঞেস করেছি, অনেকে বলেছে না চেঞ্জ করে দেয়, একটা অন্য উইং খোল, তুলে তার একটা অন্য নাম দে, আবার অনেকে বলেছে যে না সেম রাখ। তো উই গিভ ইট আ শট যে দেখি না সেম নামটা দিয়ে কি হয়। অ্যান্ড ছেলেদের লঞ্চ হয়েছে একটা 1 বছর হয়ে গেছে, অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। অ্যান্ড পিপল মানে accepted very মানে in a very well manner, মানে সব জায়গায়। and কেউ কিন্তু জিজ্ঞাসা করে না যে ব্র্যান্ডের নাম স্ত্রী কলকাতা। হ্যাঁ, কিছু লোক করে, তো সব জায়গাতে পজিটিভ নেগেটিভ থাকে, বাট ম্যাক্সিমাম পিপল আর ভেরি অ্যাকসেপ্টিং এই বিষয়টাতে। তো এই কথাটা বললে যে আমাদের প্রোডাক্টের ইয়েটা, তো আমরা প্রত্যেকটা মানুষের থেকে কিছু কিছু অ্যাসপেক্টে তো একটা সেটা তো হ্যাঁ সেটা যেকোনো জেন্ডার, তার সেটা যেকোনো জেন্ডার থেকেই আসে। মানে অনেক মহিলারাও আমাদেরকে বলেছে যে ছেলেদের জামা কাচ্ছো, নাম তো স্ত্রী, মানে তো এইটা ওই পুরোটাই ডিপেন্ড করছে মাইন্ডসেটের উপরে। আবার ওই কথাটাই চলে আসে, তৃষা বললো পুরোটাই মাইন্ডসেটের উপরে। এন্ড আমার সিরিয়াসলি এটা মনে হয়, এটা আমাদেরও মনে হয় যে লোকজনের এখন অনেক মাইন্ডসেট বদলাচ্ছে, মানে অ্যাটলিস্ট যারা ইয়াং, মানে হ্যাঁ মানে ইউথের মধ্যে জিনিসটা বদলাচ্ছে। এন্ড পিপল আর ভেরি অ্যাকসেপ্টিং, মানে প্রত্যেকটা ছোট ছোট বিষয়তে, যে কোনো ফিল্ডে, মানে জিওলজিতে আমরা পড়েছি, আমরাও শুনেছি যে ফিল্ড হতো, ফিল্ডে মেয়েদের মানে যেহেতু ফিল্ড রিলেটেড, তো জিএসআই চাকরি বা এইসবে মেয়েরা পেতো না। বাট এখন প্রচুর মেয়েরা রিক্রুট হয়, তারা ফিল্ড করে, আমরা নিজেরাও ফিল করেছি। তো এই যে একটা অ্যাকসেপ্টেন্স জিনিসটা, এটা লোকের মধ্যে বদলাচ্ছে। and yes, we are going to a better future and sustainable tomorrow. সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, হ্যাঁ আমরা যেটা বললে যে অনেক সময় মেয়েরা ডিসক্রিমিনেট হয়, আমরা এই ফিল্ডটা যেহেতু মানে মেয়েদেরই জন্য মানে বুটিক মানে মেয়ে করবে আর হোটেল মানে ছেলেরা করবে। এবার ব্যাপারটা হচ্ছে এটা বলতে পারো খানিকটা হয়তো সেটাই যে আমরা মেয়েরা দুজন মহিলা মানে entrepreneur started a boutique business, হয়তো আমাদের acceptance-টা initially was very মানে we were accepted খুব ভালোভাবে। আজকে যদি দুটো ছেলে একটা বুটিক স্টার্ট করে, তাকে প্রথমে কিছু ব্যারিয়ার্স ফেস করতে হয়, আমাদের দেখা আছে, আমি দেখেওছি করতে হয়, কিন্তু আমাদের হয়তো লোকে হয়তো তাদের আমাদের অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেটা একটা পজিটিভ দিক অবভিয়াসলি। এন্ড দ্যাট অবভিয়াসলি হেল্পড আস, এন্ড তার জন্য উই থ্যাংক এভরিওয়ান। তো এটা মানে আমরা আমাদের ফিল্ডে যেখানে দেখি যে হ্যাঁ কয়েকজন ছেলেরা মিলে একটা স্টার্টআপ করছে, সেখানে হয়তো শুধুমাত্র মহিলাদের জিনিস পাওয়া যায়, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের সোসাইটিতে হয়তো আজ থেকে কিছু বছর আগে হয়তো হতো না, মানে ব্যাপারটা মানে এখনো ওই তুমি যেটা বললে লোকেরা এখনো অ্যাকসেপ্ট করে না।
কিন্তু তাও করছে, মানে ছেলেরাও করছে এই বুটিক, মানে জামা কাপড়, শাড়ি, ব্লাউজ, এই জাতীয় জিনিসপত্রগুলো দিয়ে ব্যবসা এখন ছেলেরাও করছে। তার মানে আস্তে আস্তে মানুষের মাইন্ড সেট আপটা চেঞ্জ হচ্ছে। মানে যেরকম আমরা আজ থেকে 10 বছর আগে ভাবতাম, এখন সেটা ভাবি না। হয়তো আজ থেকে আগামী 10 বছর পরে এটা আরেকটু ওভারকাম করবো। বাহ, তাহলে আমাদের এইটা হলো। ভালো লাগলো ওরা যে কথাগুলো বললো। আমার মনে হয় দর্শক যারা শুনছেন বা পরে শুনবেন, খুব ইম্পর্টেন্ট তাদের কাছে এই বার্তাটা পৌঁছানো। আর রূপকিনীদি না মাঝে, হ্যাঁ, সবসময় কিন্তু মানে নেগেটিভই হতে হবে সমস্ত কিছু নিয়ে, মানে জেন্ডার ইকুয়ালিটি মানে অলওয়েজ ব্যাশিং মেন, সেটা কিন্তু নয়, মানে একদম একদমই নয়। একদম একদম একদম, এটা এর আগে ওরা এই কথাটা বলেছিল, যেটা প্রথম পয়েন্ট আউট ওরা করলো, খুবই একদমই ঠিক কথা। যে কারণ এখানে আমরা আলোচনা যেটা করছি ইকুয়ালিটি নিয়ে, তো সেখানে কোনো একটা সাইড থেকে খুব বেশি ডমিনেন্স কখনই হতে পারে না, দুদিক থেকে সেম সমান সমান, যেটা অনেক সময় আমরা বলি। বা যখন শুরু করলাম যে কবিতাটা দিয়ে নজরুল ইসলামের, সেটাতেও যে কথাটা রয়েছে। রূপকিনীদি একটা পয়েন্ট হাইলাইট করেছিল, আমি সৌমিদির কাছে যাব। তুমি যদি ওই লটা নিয়ে একটু বিস্তারিত, এবং এই প্রসঙ্গে যদি আর কোনো ল নিয়ে তুমি খুব ছোট করে যদি একটু বলতে পারো। দেখো, এই লটা কিন্তু এর পেছনে যে হিস্ট্রিটা আছে সেটাও কামস ফ্রম ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন। এই লটা হঠাৎ আমাদের ল মেকার্সদের মাথায় আসেনি যে এরকম একটা আইন হওয়া উচিত মহিলাদের প্রোটেক্ট করার জন্যে। তো আমার মনে হয় সবাই জানবেন যে বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান একটা খুবই প্রচন্ড হাইলাইটেড একটা কেস ছিল, যেখানে একটা রাজস্থানে একটা দলিত সোশ্যাল ওয়ার্কার মহিলাকে খুব ব্রুটলি গ্যাং রেপ করা হয়েছিল। ওখানে তো আবার কাস্ট সিস্টেমটা প্রচন্ড বেশি আছে, তো হাই ক্লাসের কিছু পুরুষরা, তাদের পছন্দ হচ্ছিল না ভাবরি দেবী যে কাজগুলো করছিল। ওই ইনসিডেন্টটার পরে এই জিনিসটা খুব বেশি করে হাইলাইট হয়েছে যে হ্যাঁ, মহিলাদের একটা প্রোটেকশন চাই ওয়ার্ক প্লেসে। তার আগে কিছু সেরকম যদি হতো কোনো কেস, তাহলে সেই পার্টিকুলার অর্গানাইজেশনে যদি কোনো গাইডলাইন্স থাকতো, তো সেই গাইডলাইন্স ফলো করা হতো। আর যদি সেরকম কিছু না থাকতো, তাহলে সেই মহিলা যদি আলাদা করে এফআইআর লজ করে একটা ক্রিমিনাল কমপ্লেন্ট ফাইল করে জিনিসটাকে পারসিউ করতে চাইতো, তো সেটা করা যেত। এবার আমরা সবাই জানি যে আমাদের দেশে যত এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের বা অ্যাসল্টের কেসেস হয়, তার ফ্র্যাকশন অফ দ্যাট নাম্বার গেটস রিপোর্টেড। রিপোর্টিং বেশি হয় না ফর আ নাম্বার অফ রিজনস, যে অনেকজন জিনিসটাকে ভুলিয়ে লাইফে এগিয়ে যেতে চায়। দেয়ার ইজ আ লট অফ গিল্ট, মিসপ্লেসড গিল্ট ইন উইমেন, সেটা হয়। সোসাইটাল ট্যাবু আছে, অনেক অনেক কারণ আছে সেগুলোর জন্য। তো ইয়েস, দিস ওয়াজ আ ওয়েলকাম ল। আর এখন যে জিনিসটা হচ্ছে, উইচ ইজ আ ভেরি গুড সাইন। আর আমার অর্গানাইজেশন, আমি যখন ইডিএফ রিনিউয়েবলস ইন্ডিয়া জয়েন করি, তারপরে আমাদের এভরি ইয়ার সব পলিসিগুলো রিনিউ যখন হয়, আমার জয়েন করার পর আমি যখন পলিসিটা রিনিউ করলাম, আর তারপর আমি এটাও দেখেছি, এটা অন্য অনেক কোম্পানিজেও হচ্ছে, সেটা হলো যে যখন একটা পলিসি ডকুমেন্ট তৈরি হয় কোম্পানিতে, তখন ইট ইজ নট অনলি উইথ রেসপেক্ট টু what are the consequences of sexually harassing a woman in office. It has now become what are the consequences of sexually harassing a person in office, because the harassment can be both ways. আর এই জিনিসটা হয় খুব বেশি, অতটা হাইলাইট হতে পারে না, বা আমরা অতটা এটার ব্যাপারে জানতে পারি না। কিন্তু এটাও হয়েছে যে অনেক পুরুষরা তাদের মহিলা সিনিয়রসদের কাছে অনেক রকম হ্যারাসমেন্ট ফেস করেছে। This is again something which I feel is a welcome change. Instead of always looking at the women as a potential victim, we now see that yes, anybody can be victimized in this manner, whether it is women or men.
তো এইভাবে মানে জিনিসটাকে আর কিছুও বলা যায়, এটাও বলা যায় যে হ্যাঁ, দিস ইজ আ মুভ টুয়ার্ডস ট্রিটিং মেন অ্যান্ড উইমেন ইন অ্যান ইকুয়াল ম্যানার। হয়তো শুনতে একটু কনভলিউটেড লাগবে, কারণ উই আর টকিং অ্যাবাউট ভিক্টিমাইজেশন। আমি বলছি যে যেভাবে আমাদের ভিক্টিমাইজ করা হয় সেভাবে পুরুষদেরও করা হচ্ছে, কিন্তু looking at it from a higher level, হ্যাঁ, this is a move which is going to help. এটাই বোঝানোর জন্য যে it's not that women are the weaker people, it's just that men and women are equal, and দুটোই gender are susceptible to anything happening. এইটা একটা চেঞ্জ আসছে আমাদের সোসাইটিতে, আর আশা করছি যে অ্যাজ উই মুভ অন ইন ইয়ার্স জিনিসটা আরো বেশি বাড়বে, ইকুয়ালিটিটা আরো বেশি বাড়বে। আমাদের এখানে যে প্যানেলিস্টরা আছে তারা শো করছে যে কোথাও there's no stopping anybody, কত রকম চ্যালেঞ্জেস আসুক, সে নিজের ফিল্ডে হয়তো রেয়ারিটি, বাট দ্যাট রেয়ারিটি বিকামস অ্যান এক্সাম্পল ফর থাউজেন্ডস অফ পিপল টু ফলো। তো এই জিনিসটা একটা খুবই সুন্দর ব্যাপার। দেবাদিত্য, বেশ, আমার লাস্ট প্রশ্ন দীপমালার কাছে, তারপর আমি সবার কাছে একবার করে যাব আমাদের যে টপিক, সেই টপিক নিয়ে একটা কি দুটো তাদের কি মতামত একদম সংক্ষেপে। দীপমালার কাছে আমি যাব। দীপমালা, একটা জিনিস মানে এটা কি তোর মনে হয়, এটা তোর এক্সপিরিয়েন্স থেকে তুই বল যে বাই মানে বিকজ যে তোর বাবা যেহেতু এই ফিল্ডে রয়েছেন এবং তিনি নিজে একজন তবলাবাদক, কোথাও তোকে হয়তো সেই ডিসক্রিমিনেশনের যে তেজ, সেটাতে তোকে একটা মোড়কের মধ্যে বরাবর থাকতে পেরেছিস তুই, মানে দীপমালা চলে গেল ইংরেজ। দীপমালার সাথে আমাদের ইয়েটা মানে কানেকশনটা চলে গেছে, ও বোধহয় সামাও বেরিয়ে গেছে। যাই হোক, দীপমালা এলে আমি ওকে আবার প্রশ্নটা করব। তাহলে আমরা বাকিদের কাছে যাই। আমি ঋতুপর্ণা এবং অন্বেষাকে দিয়ে শুরু করি। আমাদের আজকের যে টপিক, সেই টপিকে ওপর তোদের জাস্ট ছোট করে 1-2 লাইনে কি বক্তব্য? টপিকটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি টুডে। যেটা আমরা বললাম প্রথম থেকে যে অবভিয়াসলি একটা জেন্ডার ইকুয়ালিটি দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের জিনিসটাই মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে, ব্রিং আপের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এন্ড এগুলো সত্যি বলতে গেলে মানে একটু বড় কথা বলবো, এই জিনিসটা না মানুষের মধ্যে ছেলে বা মেয়ে সবারই ছোট থেকেই বিষয়টা ইনকর্পোরেট হয় কোনো মানুষের মধ্যে। অ্যান্ড আস্তে আস্তে সব সেক্টরসে আমরা এই চেঞ্জেস তো দেখতে পাচ্ছি। এখনো কিছু সেক্টরসে অবভিয়াসলি লুপহোলস আছে। একটা এরকম একটা জিনিস একটা মানে একটা ডেট করে হ্যাঁ মানে ওভারনাইট চেঞ্জ হতে পারে না, ইট রিকোয়ার্স টাইম। এটার জন্য আলোচনা দরকার, এর জন্য লোকজনের মাইন্ডসেট চেঞ্জ করা দরকার। এইভাবে আমরা আস্তে আস্তে হোপফুলি একটা, যেটা বললো 50%, আগে 80% ছিল, এখন 50% হোপফুলি আমরা ব্যাপারটা পুরো জিনিসটাকেই শেষ করে দিতে পারবো। And hopefully a future will be better where everyone will be treated equally. There will be no dominance, na chele na meye, everyone, and no gender, gender will not be a thing. Everyone will be treated equally as a human being. Hopefully future e hobe, and we are going towards that. We are almost there. Our kichu jinish just thik hole we will be there. অন্বেষা যে কথাটা বললো সেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। মানে ওরা দুজনেই কিন্তু খুব ইম্পর্টেন্ট কয়েকটা, সবাই বলছে কিন্তু ওদের দুজনের তরফ থেকে ওই গোলার মতো কয়েকটা জিনিস ছুড়ে 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 মাঝে মধ্যে আসছে, এটা খুব ভালো। হ্যাঁ, তীরটা আসছে। যেটা বললো খুব ইম্পর্টেন্ট, যে জেন্ডার শব্দটাই হয়তো কিছু বছর পর আর এইভাবে থাকবে, কিছুদিন পরে আমরা এই জেন্ডার ইকুয়ালিটি ওয়ার্ডটাই ইউজ করব না। এক্স্যাক্টলি, ইট উইল বি লাইক সামথিং ফর অল, সামথিং ফর অল। ঠিকই, একদম। এই বিষয়ে অনেকগুলো কথা সবাই বলছে, সেখানে আমি দীপমালার কাছে আসবো। তার আগে জাস্ট একটা ছোট জিনিস, যেটা আমার এক্সপিরিয়েন্সে আমার মনে হয়েছে, এটা আমার যেহেতু সবাই না অনেকেই আমার ফিল্ডেই রয়েছেন বা ছিলেন, তো সেই সূত্রে আমাদের ফিল্ড আমরা জানি যে এই পড়াশোনাতে বহু জায়গায় যেতে হয়।
এবং আমি যেহেতু বিশেষ করে গত 2-3 বছরে এতগুলো অর্গানাইজেশন গভর্নমেন্টের কাজ করতে পারার সুযোগ পেয়েছি, তাতে করে ভারতবর্ষের মোটামুটি সবকটা জায়গায় একবার করে যেতে হয়েছে বা যাওয়ার সুযোগ পেয়েছি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের তো বরাবরই বাঙালিরা বা পশ্চিমবঙ্গে আমরা এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা খুবই আলগোছে জীবনটাকে কাটানোর পছন্দ করি, খুব অ্যাকসেপ্টেন্সটা আমাদের বেশি অনেক কিছু। কিন্তু এইখানের বাইরে যদি একটু যাই, আমি রাজস্থানে, তারপর উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় আমার একটা কাজের সূত্রে গেছিলাম আমি জেডএসআই এর তরফ থেকে। সেখানে কিন্তু মানুষের মধ্যে অদ্ভুত মেন্টালিটি, মানে সেখানকার মহিলাদের যে তাদের যে ভাবে তারা দেখেন, যে চোখে তাদেরকে দেখেন বা যেভাবে তাদের সাথে ট্রিট করা হয়, সেটা খুবই অদ্ভুত। আবার ওখান থেকে যদি আমি একটু নর্থ ইস্টে চলে আসি, যেটা এখন আমার স্টাডি এরিয়া পিএইচডি সূত্রে এবং এখন যে অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, এখানে কিন্তু একটা অদ্ভুতভাবে একটা ফিমেল ডমিনেন্স রয়েছে। যেরকম আমরা হয়তো অনেকেই জানি আসামের নিচের দিকে বোরো যে ট্রাইব এবং মেঘালয়াতে মানে এই বিয়ের পর ছেলেরা মেয়েদের বাড়িতে গিয়ে থাকে এবং মেয়েদের পদবি, যেটা আমাদের ক্ষেত্রে যেটা হয় এখন, যদিও সেটা অনেকেই চাইছেন সেটা যে পদবি চেঞ্জ করার ব্যাপারটাই আস্তে আস্তে চলে যাবে, যেটার খুব বড় এক্সাম্পল হয়তো ঋতুপ্রীতি ইটসেলফ। এবং সেখানে এই চেঞ্জের ব্যাপারটাই আসবে না। এবং তারপর সেই জায়গায় যে নর্থ ইস্টে আমি দেখেছি যে তাদের সেখানে একটা ফিমেল ডমিনেন্স খুব বেশি মাত্রায় রয়েছে। এবং আরেকটু যদি আমরা নর্থ ইস্টে নিচের দিকে চলে যাই, মানে নাগাল্যান্ড, মিজোরাম, সেখানে একটা অদ্ভুত ভাবে ইকুয়ালিটি সেখানে কাজ করে। মানে নাগাল্যান্ডে একটি, আমি জাস্ট একটা ছোট করে একটু বলছি, আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং। নাগাল্যান্ডে একটা ডিস্ট্রিক্ট আছে কোহিমা, সেই ডিস্ট্রিক্টের নিচের দিকে কিছু ট্রাইব থাকেন, যেখানে তারা পুরোপুরি সেলফ সাস্টেইন, মানে তাদের কোনো কিছু বাইরে থেকে লাগে না। তাদের নিজেদেরই যে গ্রাম, সেই গ্রামেই তারা নিজেদের মতো করে তাদের সবজি উৎপাদন, তাদের যেটুকু বিভিন্ন রকম মুরগি থেকে শুরু করে, গরু থেকে শুরু করে বিভিন্ন রকম যা যা পালন তারা করেন, সেগুলো তো আছে সবকিছু নিজেরা এবং নিজেরাই তৈরি করে। মানে কেউ দায়িত্ব নিয়েছেন, তারা হয়তো জাস্ট কথায় কথায় বলছি যে আলু তৈরি করবে, আর কেউ দায়িত্ব নিয়েছে যে হয়তো পোল্ট্রিটা সামলাবে। তো তারা নিজেদের মধ্যে পুরো জিনিসটা এক্সচেঞ্জ করে নেয় এবং ইকুয়ালি মেয়ে এবং ছেলে দুজনেই কাজ করেন। এমন নয় যে ছেলেরা শুধু বাড়ির কাজ করছে কি বাইরের কাজ করছে, বা মেয়েরা ভাইসি ভার্সা, সেরকম নয়। তো এরকম আমরা দেখতে পাই। ইন্ডিয়া খুবই ডাইভার্স, কিন্তু সামহাও মানে যেটুকু ট্রাভেল করেছি তাতে করে আমার যেটুকু ধারণা তৈরি হয়েছে যে ভারতবর্ষের আমরা হয়তো এমন একটা জায়গায় আছি যেখানে হয়তো আমরা কিছু জিনিস হলেও অ্যাকসেপ্টেন্সটা বেশি, যেটা প্রথমেই বললাম। অনেক জায়গায় এখনো যেটা তৃষা হয়তো ফেস করেছে জব্বলপুরে বা মধ্যপ্রদেশে যাওয়ার জন্য, সেরকমই হয়তো আরো অনেক জায়গায় এই বার্তাটা পৌঁছতে পারলে। এবং এই যে মানে একটা জিনিস যেটা আমি বলছি, এটা হয়তো অনেকেই জানেন, অনেকে মনে করেন, তাদের কাজ দেখেছেন, স্ত্রী কলকাতা, ওদের এই যে কাজটার মধ্যে যে একটা টোটালিটি রয়েছে এবং সবাইকে কেন্দ্র করে যে একটা কাজ, এই রকম অর্গানাইজেশনেরও খুব প্রয়োজন আমাদের সমাজে। যে এরকম নয় যে শুধুমাত্র আমরা কোনো একটা সেকশনকে খুব প্রাধান্য দিচ্ছি বা কোনো একটা সেকশনকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। এই যে সবাইকে নিয়ে এগোনো এই ব্যাপারটা, যেটা আমি অবশ্যই ঋতুপর্ণা এবং অন্বেষা আরো বেটার বলতে পারবে, কিন্তু আমার মনে হয়েছে যেটুকু, যে তাদের এইরকম স্টার্ট আপ, এরকম সংস্থা, যারা যে কোনো সেক্টরেই হতে পারে, ওরা একটা পার্টিকুলার টেক্সটাইলে ডিল করছে মানে এই নয় যে শুধু সেখানেই সম্ভব, যে কোনো জায়গায় সম্ভব। তো সেটা যদি আরো আমরা পাই ইন ফিউচার, আরো অনেক সংস্থার মাধ্যমে, অনেক সংস্থার তরফ থেকে, তাহলে হয়তো আরো এই আজকের যে টপিক সেটা হয়তো আরো বেশি জাস্টিফাইড হবে। আমি দীপমালার কাছে যে প্রশ্নটা করছিলাম, দীপমালা, যে ওই যে তোর এই ফিল্ডে আসাতে মানে তুই একটা এই তীরগুলো থেকে একটা মোড়কের মধ্যে ছিলি, এই কারণেই কি যে তোর বাবা তিনিও এই ফিল্ডে যুক্ত? মানে তোর কি তাই মনে হয়েছে কখনো যে তোর কাছে হয়তো সেই আঁচগুলো আসতে পারেনি, কারণ তুই একটা হয়তো কোথাও একটা একটা কাভার তুই পেয়েছিস? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা তো পেয়েছি, কারণ বাবা বাড়িতে থাকা এটা একটা বিশাল সাপোর্ট। সেটা আমি লাকিলি পেয়েছি, কিন্তু সবাই সেটা পায় না। তো যারা পায় না তাদের ক্ষেত্রে স্ট্রাগলটা অনেক বেশি। আমি সাপোর্টটা পেয়েছি একটা, অবশ্যই একটা কভার আপ, সবসময় যেখানে যাচ্ছি সব দিকে একটা প্রেফারেন্স পাওয়া, এটা আমি পেয়েছি। বা ধরো রেয়াজ করছি, সেখানে কিছু ভুল হচ্ছে কিনা কনস্ট্যান্ট, মানে কি বলবো, 24x7 আমাকে একটা কনস্ট্যান্ট মনিটরিং এর মধ্যে রাখা, যার ফলে আমার এগোতে অনেকটা ইজিয়ার হয়েছে অন্যদের থেকে।
এটাই। আর স্ট্রাগলিং যেটা, সেটা তো বললাম, ওই যেটা তো একটু একটু সবাইকেই করতে হয়। তুমি জানবে ভালো, কারণ তুমিও আছো আর্টিস্ট। আর্টিস্ট হতে গেলে একটু একটু তো ওই স্টেজ পেতে গেলে যে হার্ডেলস গুলো আসে ওইগুলো একটু একটু পোহাতে হয়। তাছাড়া একটা ওভারঅল কভারিং তো বাবার জন্য আমি পাই, একটা এনভায়রনমেন্ট তো পাই, মিউজিক্যাল এনভায়রনমেন্টের জন্য। বেশ। রূপকিনীদি, তোমার কাছে যাচ্ছি যে আমাদের আজকের যে টপিক সেই নিয়ে তোমার কনক্লুডিং স্টেটমেন্ট। হ্যাঁ, তো আজকে আমাদের যে টপিকটা যেটা তুই সিলেক্ট করেছিস, যে জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর আ সাস্টেনেবল টুমরো, তো এইটা হচ্ছে এই বছরের ইউএন থেকে যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে থিম হিসেবে চুজ করা হয়েছে। তো এইটা কেন এবছরের থিম হিসেবে চুজ করা হয়েছে আমি সেইটা জাস্ট বলছি, সেটা নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দুটো মেজর ক্রাইসিস হচ্ছে, একটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি এস্টাবলিশ করা, আর সেকেন্ড হচ্ছে ক্লাইমেট ক্রাইসিস। এই দুটোকে একসাথে মেলানোর জন্য জেন্ডার ইকুয়ালিটির ব্যাপারটাকে ক্লাইমেট ক্রাইসিস মেটাতে, ক্লাইমেট সাস্টেনেবিলিটি গড়ে তুলতে এক্সটেন্ড করার জন্য এবছর এই থিমটা সিলেক্ট করা হয়েছে। সো দ্য থিং ইজ, আমরা জানি যে এই মুহূর্তে আর ক্লাইমেট ইজ গোয়িং থ্রু কোয়াইট আ লট অফ নেগেটিভ চেঞ্জেস। ক্লাইমেটের ওপর একটা বিশাল এফেক্ট পড়ছে, সেটা গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, এভরিথিং। মানে আমাদের ফিউচার পৃথিবীটাকে ভালো রাখার জন্য ক্লাইমেট সাস্টেনেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা একটা ফ্যাক্ট যে মানে ক্লাইমেট, আমি এটা জাস্ট একটা নাম্বার বলছি, তো নাম্বারস আর নট ভেরি ইন্টারেস্টিং, আমি জাস্ট একটা ফ্যাক্টের জন্য বলছি যে অফ দ্য নাম্বার অফ পিপল যারা ক্লাইমেটের প্রবলেমের জন্য বা ক্লাইমেটিক ডিজাস্টার্স এর জন্য নিজেদের বাড়ি থেকে, নিজেদের থাকা জায়গা থেকে ডিসপ্লেসড হয়ে গেছে, তার 80% আর উইমেন। এবার এটা দেখা গেছে যে ক্লাইমেট ক্রাইসিসের জন্য the people who are affected the most are the vulnerable and the marginalized sector, and not surprisingly, sadly, আমাদের পুরো পৃথিবীতে 70% of the poor and the vulnerable marginalized people are women and girls, and they are the people who are the most dependent on natural resources, and climate crisis সবচেয়ে বেশি করে ন্যাচারাল রিসোর্সেস কেই এফেক্ট করে। So that means climate crisis has a direct relation to problems that women are facing throughout the world. তো এইবার এই থিমটাকে চুজ করা হয়েছে। সো আর এমনিতেই পুরো পৃথিবীতে there are lots of women who are working towards climate change, towards a better climate. এবারে মোটোটা হচ্ছে that to make women and girls raise a voice, to have them contribute an equal amount of their thoughts towards a climate sustainability, যে মেয়েদের হাতে যদি অ্যাটলিস্ট কিছুটা মানে ইকুয়ালি, কারণ ইকুয়ালিটির কথাটাই আমি বলছি, আমি এটা বলছি না যে মেয়েদের হাতে পুরোটা ছেড়ে দিতে হবে, বিকজ দেখতে গেলে অনেকটা হয়তো ছেলেদের হাতেই ছাড়া আছে। সো ইফ ইউ মেক উইমেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্পেশালি উইমেন হু আর মোর কানেক্টেড টু নেচার, হু নো নেচার বেটার, তাদের হাতে যদি এই দায়িত্বটা দেওয়া হয় টু মেক আওয়ার ক্লাইমেট more sustainable, because gender equality today is very important for a sustainable climate, a sustainable earth tomorrow. So this is what is required. এই ফিল্ডটাতে মেয়েদের আসা খুব দরকার, সেইটার জন্য এবার এই থিমটা সিলেক্ট করা হয়েছে। So that is what the sustainable tomorrow means actually for this theme, that a sustain মানে পৃথিবীটাকে সাস্টেন করতে জেন্ডার ইকুয়ালিটি খুব দরকার। So yes, একদমই। ঋতব্রীতা, তোর কাছে আমি আসছি। তুই একদম সংক্ষেপে যদি তোর কনক্লুডিং যেটুকু বলার বল। আর তোর কাছে একটা প্রশ্ন এসছে যে প্যাটার্নিটি লিভ নিয়ে ইন কর্পোরেট সেক্টরস, সেটা নিয়ে তোর কি বক্তব্য? দুটোই যদি একটু সংক্ষেপে তুই বলে দিস। একদম। প্রথমে দেবলীনার কোয়েশ্চেনে যাচ্ছি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট প্যাটার্নিটি লিভ উইচ ইজ ট্রুলি নট অ্যাকসেপ্টেড ইন কর্পোরেট সেক্টর? তো কর্পোরেট সেক্টর আমি বাদ দিয়ে বলছি, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কারেন্টলি 15 দিনের প্যাটার্নিটি লিভ দেয়, যেটা অনেস্টলি নাথিং। মানে ইট শুড ইনক্রিজ ডেফিনেটলি। প্রচুর গ্লোবাল কর্পোরেট সেক্টরস আর অ্যাকচুয়ালি টেকিং আপ
corporate leaves, I mean sorry, paternity leaves very seriously. ওরা আপ টু আমি যতদূর জানি অ্যাটলিস্ট মাই সার্কেলে আপ টু 2 months অব্দি কিন্তু প্যাটার্নিটি লিভ দিচ্ছে। তো ইয়েস, what I said even earlier, আস্তে আস্তে মাইন্ডসেটের চেঞ্জ হচ্ছে। People are acknowledging the fact that parenthood is not concentrated on only the mother. The husband or the father should have equal contribution to a child. তো এই জিনিসটা ডেফিনেটলি হচ্ছে। তো লেটস সি, আমি শিওর যত দিন যাবে আরো বেশি আমরা এটার প্রতি সিনসিয়ারিটিটা আমরা অবজার্ভ করতে পারবো। কামিং ব্যাক টু আজকের টপিক, আমরা তো অনেক কিছুই দেখলাম যে আমাদের ছেলেদের কি করা উচিত, মানে ছেলেদের মিসোজিনিস্ট না হওয়া উচিত, ছেলেরা অনেক বেশি ওপেন মাইন্ডেড হওয়া উচিত। জেন্ডার ইকুয়ালিটি আমি আগেও বললাম, ছেলেরা যদি 2 স্টেপ এগোয়, মেয়েদেরও এটার জন্য 2 স্টেপ এগোতে হবে। বাসের লেডিস সিট, তুমি যদি সুস্থ থাকো, ভালো থাকো, তোমার কোনো প্রবলেম না থাকে, প্রবাবলি একটা ক্লান্ত যাত্রী যিনি উঠেছেন তাকে দেখে বোঝা যাচ্ছে দাঁড়াতে পারছে না, বা একজন সিনিয়র সিটিজেন যেখানে সিনিয়র সিটিজেনের সিটটা অকুপাইড, তাকে সিটটা ছেড়ে দাও। সব থেকে বেশি আমরা বলি, একটা মেয়েই বলে এটা, যে ওই ছেলেটা কি মেয়েলি। সো womanhood is an insult here, don't do that, let's overcome that. যদি প্যান্ট শার্ট পরে, ডেফিনেটলি একটা মেয়ে যদি কমফোর্টেবলি প্যান্ট শার্ট পরে থাকতে পারে, তখন একটা ছেলে যদি ক্রস ড্রেস করে, লেটস অ্যাকসেপ্ট দ্যাট উইথ ফুল হার্ট। অফকোর্স আমরা এখন 2022-তে দাঁড়িয়ে এগুলো আমরা এক্সপেক্ট করতেই পারি। তো দুদিক থেকেই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ we will grow as a society, we will grow as a more developed environment rather for our future generations. তৃষা, তোর বক্তব্য। তুই মিউটে আছিস। যেটা এভরিওয়ান কারেক্টলি পয়েন্টেড আউট, কি জেন্ডার ইকুয়ালিটি তখনই অ্যাচিভেবল যখন মেয়েদের তরফ থেকেও ছেলেদের তরফ থেকেও দুদিক দিয়েই একটা they have to each person has to take a step forward. আমার এটা মনে হয় যে it has to actually জেন্ডার ইকুয়ালিটি যেটা আছে in different regions of India অনেকটা না মানে ডিফারেন্ট, অনেকটা এর টার্ম এর মানেটাও অনেকটা ডিফারেন্ট অনেক জায়গায়। সো আই ফিল কি এখন অনেক জায়গায় ওই ইকুয়ালিটি অব্দি ঠিক পৌঁছায়নি ব্যাপারটা। তো ইট উইল টেক টাইম ডেফিনেটলি, উই আর হাফ ওয়ে দেয়ার, বাট হ্যাঁ এটা একটু সময় হয়তো লাগবে যে বাকি মানে ইন্ডিয়ার সমস্ত জায়গাতে যে হ্যাঁ অ্যাট পার রেখে চলাটা and acceptance-টাও definitely, but it will take time, I think. Still now আমার মনে হয় যে ওই জায়গাতে আমরা এখনো অব্দি পৌঁছাইনি। আচ্ছা, ফাইনালি সমিদি, তুমি জাস্ট এটা বলো যে একটা প্রশ্ন, একটা পার্ট যেটা একটু হয়তো স্ট্রেস তুমি করতে পারো, সেটা হচ্ছে যে মানে হাউ ইজ ইট ইম্পর্টেন্ট ফর আ সাস্টেনেবল টুমরো। মানে এখন দরকার ঠিক আছে, বাট ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? দেখো, আমার মনে হয় এখন আমরা যে দিকে সোসাইটি এগিয়ে গেছে অনেকটা, ওটাতে আমাদের কন্ট্রিবিউশনটা কোনো দিক থেকেই কম বলা যায় না। আর মানে এটাও বলা যেতে পারে যে যেভাবে আমরা অ্যাজ উইমেন আমরা ম্যানেজ করছি দশভুজা হয়ে 4টে জিনিস, সেভাবে ছেলেরা এখনো সেই ব্যাপারটা বেশিরভাগ ছেলেদের মধ্যে আসেনি। তাই জন্যে পুরো ব্যাপারটাকে ধরে রাখার জন্যে পুরো whether we call it the Indian way of life, which is very important, সেই জিনিসটাকে বাঁচিয়ে রাখা। No matter how much we try to emulate what the West does, but আমাদের way of life এর একটা চাম আছে, সেই জিনিসটাকে ধরে রাখা, তার সঙ্গে সংসারের জন্যে রাস্তায় বেরোনো, একটা কোথাও সবাই নিজের ক্ষেত্রে উঠে দাঁড়াচ্ছে, বাড়ি সামলাচ্ছে, সব করছি, সেই দিক থেকে পুরো ব্যাপারটাকে
ধরে রাখার জন্যে এই ইকুয়ালিটিটা খুব দরকার, সেই মর্যাদাটা, সেই সম্মানটা পাওয়া খুবই দরকার প্রত্যেকটা মেয়ের। মানে এটা ম্যাটার করে না যে সে কি কাজ করছে, নো ম্যাটার হাউ স্মল অর হাউ বিগ, দ্যাট কন্ট্রিবিউশন ক্যানট বি ওভারলুকড অ্যাট অল। তাই জন্যে সেটা খুবই দরকার। আর আশা করি যে 10 বছর হয়তো নয়, আজ থেকে 20-30 বছর পর এই টপিকটার উপরে হয়তো আমাদের আর কোনো রকম ডিসকাশন করতে হবে না, কারণ এইটাই তখন নর্মাল হবে। হ্যাঁ, বেশিরভাগ ডিবেটেরই এটা একটা মানে আশা থেকেই যায় শেষের দিকে যে এই ডিবেটটা যাতে আর এক্সিস্ট না করে ইন ফিউচার। দীপমালা, তুই লাস্ট, তোর তরফ থেকে কনক্লুডিং স্টেটমেন্ট অন দিস টপিক। হ্যাঁ, এই জেন্ডার ইকুয়ালিটি টুডে সাস্টেনেবল ফর টুমোরো, এইটা যদি করতে হয় আমার ফিল্ড থেকে আমি বলবো যে এখানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে মাইন্ড সেট আপটা সবার চেঞ্জ হওয়া দরকার। আর সবাইকে একটু এগিয়ে আসা দরকার যে আমাদের এই ঐতিহ্যটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি লাস্ট আরেকটা কথা এখানে কনক্লুডিং বলবো যে তুমি যেটা একটু আগে বললে আমি অনেকটা সুযোগ পেয়েছি, এটা অনেকে পায় না, স্পেসিফিক্যালি যারা একটু রুরাল মানে একটু গ্রাম্য দিকে আছে, গ্রাম্য সাইডে গ্রামের থাকে, তাদের অনেক ক্ষেত্রেই তারা সব সুযোগ সুবিধা পাচ্ছে না, স্পেশালি মেয়েরা। ওখানে এখনো মেয়েদের অনেকটাই তারা পিছিয়ে রয়েছে বিভিন্ন দিকে। এখানে তো দূরের কথা, তারা এডুকেশনটাই ঠিকঠাক পাচ্ছে না। তো আমি বলবো যে সর্বোপরি একটা মাইন্ড সেট আপ চেঞ্জ হওয়া দরকার, এবং এই ধরনের ডিসকাশন যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে লোকের মধ্যে তত বেশি হয়তো আস্তে আস্তে। এখন তো অনেকটা আমাদের সুযোগ সুবিধা আছে, সোশ্যাল আছে, আমাদের টিভি, সমস্ত সবকিছু উন্নত হয়ে গেছে। তো যতই এই ধরনের আলোচনা আরো বেশি স্প্রেড করা যাবে তত আমার মনে হয় মাইন্ডসেটটা আস্তে আস্তে চেঞ্জ হবে, এবং আমরা তো আশাই করবো যে ফিউচারে আমরা অনেকটা এই টপিকটাই হয়তো থাকবে না, এবং সবকিছু আমরা ওভারকাম করে সবাই ইকুয়ালি বাঁচবো। বেশ, আমরা শুনলাম প্রত্যেক যতজন বক্তা আছেন প্রত্যেকের কথাই আমরা শুনলাম। আজকের এই যে লাইভ যেটা আমরা করেছি সেটাতে আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমে আমরা জানিয়ে রাখি যে আমাদের এনজিওটা নিয়ে যদি একটু বলতে হয় যে আমরা এরকম বিভিন্ন সময় কিছু লাইভ সেশন বিভিন্ন টপিকের ওপর সমাজে যেগুলো গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি সেগুলো নিয়ে আমরা করি। যারা আমাদের দর্শক, যারা আমাদের আজকে লাইভ শুনছেন বা পরেও দেখবেন, তাদের যদি কোনো সাজেশন থাকে, যেরকম আজকে কিছু কিছু সাজেশন আমরা অলরেডি এই টপিকের মধ্যে কথা বলতে গিয়েই পেয়েছি অনেক বক্তার তরফ থেকে, সেগুলো মাথায় রেখেও ইন ফিউচার যদি আমরা কিছু করতে পারি কোনো একটা সেশন, সেগুলো আমরা মাথায় রাখবো। আর আপনারাও যদি কিছু বক্তব্য থাকেন আপনারা আমাদের জানাবেন, আমরা সেগুলো নিয়ে ইন ফিউচার লাইভ করার চেষ্টা করব। সেই টপিকগুলোকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। এছাড়া আমাদের চলছে কাজ, আমরা বিভিন্ন জায়গায় অফিল্ড প্রচুর কাজ করার চেষ্টা করছি। কিছু ফান্ডিং এর অবশ্যই সমস্যা থাকে, যে কোনো অর্গানাইজেশনে সেটা হয়, এবং আমরা শুরু করছি সবে এখন কাজ, তো ন্যাচারালি সেখানে তো সমস্যা থাকবেই। আশা করব আমরা সেটা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো আপনাদের সহযোগিতায়। আমরা অলরেডি 2 বছর প্রায় হতে চললো আমরা কাজ করছি এই আমাদের এই সংস্থা, এবং খুব রিসেন্টলি আপনারা যারা নোটিস করেন তারা দেখবেন যে আমাদের নামও চেঞ্জ হয়েছে, মানে একটি লেটার অ্যাড করা হয়েছে আমাদের, কারণ আমরা রেজিস্টার হয়েছি এই মুহূর্তে আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এগোচ্ছি অল্প অল্প ছোট ছোট পদক্ষেপ নিয়ে। আমাদের কিছু ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে টপিকটা রূপকিনীদি বললো, সেই টপিকের ওপর আমাদের কিছু কাজ করার ইচ্ছা খুব আছে। আমরা উইদিন 1 উইক হয়তো সেটা প্রমোশন শুরু করব। তো আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই আমাদের সাথে থাকুন, এবং আজকের এই পুরো যে সন্ধ্যা যেটাতে আমরা কথা বললাম, হয়তো সময়ের থেকে একটু বেশি আমরা এগিয়ে গেছি কথা বলতে বলতে, কারণ ওরকম টাইম লিমিট নিয়ে তো করা সম্ভব হয় না। তবুও আমার তরফ থেকে প্রত্যেকটি যারা আমাদের প্যানেলিস্ট আজকে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের সাথে থাকার জন্য, এবং তারা যে তাদের ফিল্ডে তারা যেভাবে কাজ করে চলেছেন, তারা যেভাবে সমাজে তাদের তরফ থেকে ইনপুট দিচ্ছেন, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আবারও বিগ থ্যাংক ইউ টু এভরিওয়ান ফ্রম নির্ভৃতি। আমি তৃষাকে অ্যাড করছি, আমি জাস্ট রিমুভ হয়ে, যাতে করে সবাই একবার লাস্ট আমাদের প্যানেলিস্টকে দেখতে পারেন।
আসার জন্য ভবিষ্যতে যদি আবারও দরকার হয় আপনাদের কাছে আবার আমি যাব, আমরা রিকোয়েস্ট করব আসার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Thank you for having us on board. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Good night.